হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই অনিক। আমরা এসেনশিয়াল ম্যাথমেটিক্স ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স এই টপিকসটা আলোচনা করতেছিলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন কোর্সের। তো প্রিভিয়াসলি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শেষ করছি লেকচার 1 এবং লেকচার 2 তে, তাই না? আজকে সবচাইতে ইম্পর্টেন্ট আমি বলব যে মোস্ট ইম্পোর্টেন্ট আজকের লেকচারটা হবে। ওকে, আমরা বলছি যে আমাদের এই ফাউন্ডেশন কোর্সটা সবকিছুই থাকবে, ঠিক আছে? ম্যাথমেটিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স যেগুলা বেসিক জিনিসপত্র সবই থাকবে। সো আজকে ম্যাথমেটিক্স এর যেই টপিকসটা পড়াবো এটা হচ্ছে বলা যায় যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে? আমরা ফ্লুইড মেকানিক্স পড়তে যাবো, হিট ট্রান্সফার পড়তে যাবো, মাস ট্রান্সফার পড়তে যাবো, সব জায়গায় এটা লাগবে। সেটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। ওকে, এবং ভেক্টর এনালাইসিস এর পরে আমরা টেনসর এনালাইসিস ও কিছুটা দেখব। টেনসর অনেক হায়ার স্টাডিজ এর একটা পড়া। ওকে? এটা ইন জেনারেল খুব একটা যে আমাদের কি বলে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এর মধ্যে অনেক সময় থাকেও না, ঠিক আছে? বাট আমরা পড়ব যে এই জিনিসটা, ঠিক আছে? টেনসর এনালাইসিসটা। এবং আমরা আরেকটা জিনিস পড়ব সেটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আমরা দেরি না করে আমরা শুরু করি। তো ওকে, ওয়েলকাম সবাইকে আবারও। যে ভেক্টর এনালাইসিস এবং ম্যাট্রিক্স এই আজকের লেকচার আমরা পড়বো আরকি। এই লেকচারে পড়বো। আজকের লেকচারটা বড় হবে obviously। সো সবাই একটু আস শান্তভাবে আস্তে ধীরে লেকচারটা করলে বুঝতে পারবে। কোন সমস্যা নাই। একবার না হলে আরেকবার জাস্ট রিপিট ১ বার বা ২ বার রিপিট করলে মানে পুরো টপিকসটা তোমরা বুঝতে পারবা। সমস্যা নেই। তো আমরা দেরি না করে স্টার্ট করি। ১ম এ আজকের যেই লেকচারস যে স্লাইড গুলো আমি বানাইছি এবং রেফারেন্স বুক যদি কেউ আসলে আরো ভেক্টর অ্যানালাইসিস টা আরো ভালো করে বুঝতে চায় ডিটেইলস, ঠিক আছে? তাহলে এই যে রেফারেন্স বুক আমি দিয়ে রাখছি, ঠিক আছে? এই বইটা পড়া যেতে পারে। খুব মানে বলবো এই বইটা হচ্ছে মানে খুবই সুন্দর একটা বই। ঠিক আছে? সমস আউটলাইন সিরিজের ভেক্টর অ্যানালাইসিস বই। মারফে আর স্পাইসেল স্যারের, ঠিক আছে? খুবই সুন্দর একটা বই। এবং এই বইটা আমি আমি আবারও করতেছি যেহেতু এই মানে এই নোটটা বানানো হইছে এই বই থেকে। ঠিক আছে? সো obviously আমি আসলে কি করছি? আমি আসলে আ আমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যতটুকু দরকার আমি জাস্ট ওইখান থেকে আমি আসলে ওয়ান কাইন্ড অফ বলা যায় যে জিনিসপত্র আমি ধার নিয়েছি। সো obviously ক্রেডিট কিন্তু আ স্পাইসেল স্যারের বই যেটা সেটাই আসলে। ঠিক আছে? অল ক্রেডিট গোস টু এই বইটা। ঠিক আছে? আমি জাস্ট বইটাকে জাস্ট একটু সহজভাবে উপস্থাপন করার ট্রাই করব। বা বই থেকে নিয়ে জিনিসটা আমার কিছুটা নলেজ আমি এখানে দিয়ে আমি একটু জাস্ট একটা কি বলা যায়? একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা বেসিক একটা ভেক্টর এনালাইসিস এর জন্য একটা নোট তৈরি করছি। ওকে? সো আমি আবারও বলতেছি আমার এইখানে মেইন ইয়াটা হচ্ছে যে জাস্ট নলেজ শেয়ার করা। ঠিক আছে? এখানে কোনো কপিরাইট বা আর কিছু নাই। আমি জাস্ট এখানে কি করতেছি? জিনিসটা এডুকেশনাল পারপাস এ, ঠিক আছে? ইউস করতেছি। আমি আবারও বলতেছি। সো অল ক্রেডিট গোস টু দিস বুক। ওকে। আর রেফারেন্স বই হিসাবে এই বইটা ইউস করা যেতে পারে। আচ্ছা, তো ১ম এ আসি কিছু বেসিক থিংস, ঠিক আছে? আ যে আরেকটা জিনিস শুরু করার আগে আম এখানে হয়তো অনেক কিছু লেখা থাকবে, ঠিক আছে? স্লাইডে। আমি কিন্তু স্লাইডে অনেক কিছু দিছি যাতে মানে এটা একটা কম মানে একটা কি বলা যায়? একটা হচ্ছে সুন্দর একটা ডাইজেস্ট হয়ে যায়। ঠিক আছে? একটা কম্প্যাক্ট একটা নোট হয়। ঠিক আছে? যাতে একটা সুন্দর একটা নোট থাকলো। এটা পরে যখন সেমিস্টারে যাবা তখন এই নোটটা হয়তো মানে দেখবা যে ভালোই একটা ইউজ হচ্ছে আরকি। 40-50% এখানেই আসলে আমি অনেক কিছু শেষ করে দিছি। বেসিক যে জিনিসগুলা এখানেই শেষ হয়ে যাবে। ওকে? সো এই নোটটা সবাই আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিব। আবার Facebook যে গ্রুপ আছে সেই গ্রুপেও দিয়ে দিব। সো লেকচার স্লাইড সবাই পেয়ে যাবা, সমস্যা নাই। কিন্তু মেইন কথা হচ্ছে বুঝতে হবে। আর এইজন্য কি খাতা কলম নিয়ে বসতে হবে। ওকে? ওকে। সো চলো দেরি না করে স্টার্ট করি। তো ১ম এ যে ভেক্টর কোয়ান্টিটি এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে? ভেক্টর কোয়ান্টিটি কি? যার মান এবং দিক দুটাই আছে। দ্যাট মিনস বোথ ম্যাগনিটিউড অ্যান্ড কি? ডিরেকশন ২ টাই আছে। সেটাই হচ্ছে কি? ভেক্টর। তো ভেক্টর কি হইতে পারে যে ডিসপ্লেসমেন্ট সরণ, ভেলোসিটি মানে বেগ, ফোর্স মানে বল, অ্যাক্সেলারেশন মানে কি ত্বরণ এগুলা সব হচ্ছে কি? ভেক্টর। আর আমাদের ভেক্টরকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করি না? একটা সাপোজ এই যে এরকম এই যে A দিয়ে তার মাথায় একটা কি দিয়ে দিই? একটা তীর চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে? এটাই হচ্ছে কি একটা ভেক্টর মানে রিপ্রেজেন্ট করার একটা উপায়। আরেকটা উপায় হইতে পারে এটার মাথায় জাস্ট এরকম এটা দিয়ে। এটাও একটা ভেক্টর। ঠিক আছে? আমরা আবার বোল্ড অক্ষরে এরকম মানে একটু বোল্ড করেও যদি লিখি এটাও কিন্তু একটা কি ভেক্টর, A ভেক্টর। সো এরকম করে আমরা আসলে
প্রকাশ করতে পারি। আর এর যদি মান আমি যদি ইয়ে করতে চাই তাহলে এই যে মডুলাস অফ এ ভেক্টর এইভাবে দিলেই মান আসলে হয়ে যায়। ওকে? তো বিষয়টা আমি বুঝতে পারছি। সেম গোস ফর বি অলসো। আচ্ছা, এবার আসো স্কেলার কোয়ান্টিটিটা কি তাহলে? স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যেখানে শুধু কি থাকবে? মান থাকবে আর কিচ্ছু থাকবে না। দিক থাকবে না। ওকে? অনলি মান। যেরকম মাস মানে ভর, লেংথ মানে কি? দৈর্ঘ্য, টাইম মানে কি? সময় যে 5 সেকেন্ড। এটা কি একটা স্কেলার রাশি। ঠিক আছে? আবার এখানে আমি যদি এটা বলি যে 5 মিটার, আচ্ছা এখানেই যে 5 মিটার আমি যদি বলি তাহলে এটা কিন্তু একটা কি স্কেলার কোয়ান্টিটি। তার মানে এটা হচ্ছে একটা কি ডিসট্যান্স। ঠিক আছে? এটা হচ্ছে ডিসট্যান্স। এজন্য এটা কি একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। বাট এইটা যদি আমি বলি যে 5 মিটার নর্থ, নর্থে তার মানে এটা কি হয়ে গেল? এটা কিন্তু একটা সরণ হয়ে গেল। তখন কি দিতে হবে? এটা কিন্তু একটা ভেক্টর রাশি। এটা আমরা সবাই জানি। ওকে। এবার আসো লস অফ ভেক্টর অ্যালজেব্রা। এটাও আমরা সবাই জানি। আমি জাস্ট এখানে কম্প্যাক্ট একটা নোট করার জন্য আমি আসলে এখানে লিখছি আরকি। মানে বইটা থেকে আমি নিছি আরকি। ঠিক আছে? যে লস অফ ভেক্টর অ্যালজেব্রা। তো লস অফ ভেক্টর অ্যালজেব্রা কি? এই যে A যোগ B আমি যাও যে কথা হবে B যোগ A ও সেম কথা। তার মানে আমি আসলে ইন্টারচেঞ্জ করতে পারি। এখানে দিতে পারি। সমস্যা নাই। একই জিনিস হবে। তারপরে A প্লাস B, ঠিক আছে? এটাকে বলা হয় কমিউটেটিভ ল ফর অ্যাডিশন। তারপরে আমি a প্লাস বি এবার বি প্লাস সি এরকম যদি একসাথে থাকে আরকি। মানে a প্লাস বি প্লাস সি একসাথে আছে। ঠিক আছে? এই ২ টা একসাথে। আমি চাইলে এই a আর b কে একসাথে নিতে পারি। এই যে a প্লাস বি প্লাস সি এভাবে করতে পারি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফর অ্যাডিশন। তারপরে এম এ ইকুয়াল টু এ এম একই কথা। ঠিক আছে? আমি এই যে এম যেটা এম হচ্ছে একটা স্কেলার। এই এম কে আমি a এর পরেও লিখতে পারি। ঠিক আছে? এর আ আগেও লিখতে পারি। মান একই হবে। ঠিক আছে? জিনিসটা একই হবে। সো এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন, কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। তারপর সেম উপায়ে আমাদের এই যে অ্যাসোসিয়েটিভ ল আছে মাল্টিপ্লিকেশন এর জন্য। দেন আছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল মানে কি? এই যে এর সাথেও যাবে, এর সাথেও যাবে। সো ডিস্ট্রিবিউটিভ লও ভেক্টরের অ্যালজেব্রার ক্ষেত্রে খাটে। আর এই সেম এটার সাথেও যায়, এটার সাথেও যায়। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এটাও। দ্যাট মিনস আগে বাইরে ছিল শুধু ভেক্টর, এবার বাইরে আছে কি? স্কেলার। ঠিক আছে? আর ২ টা ভিতরে ২ টা ভেক্টর আছে। ওকে। এবার আসো যে হোয়াট ইস এ ইউনিট ভেক্টর? খুব ইম্পোর্টেন্ট ইউনিট ভেক্টরটা লাগবে আমাদের। ইউনিট ভেক্টর তো আমরা জানি না, একক ভেক্টর যার মান ১ আর একটা কি থাকবে? ডিরেকশন থাকবে। এটাই হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে? সো ইউনিট ভেক্টরকে যেভাবে আরকি প্রকাশ করা যাইতে পারে যে এখানে যেরকম বলছি যে A হচ্ছে একটা যদি ইউনিট ভেক্টর হয়, ঠিক আছে? একটা ইউনিট ভেক্টর হয় তাহলে কি হবে? এটাকে এভাবে লেখা যাবে যে A ভেক্টর ডিভাইডেড বাই A ভেক্টরের মান। দ্যাট মিনস A ভেক্টরকে আমি তার যদি মান দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? A ভেক্টরের মধ্যে মান আছে সাপোজ ১০। ১০ তাহলে নিচে ১০ উত্তরে। আমি ডিভাইডেড বাই ১০ দিয়ে ভাগ করতেছি। তাহলে মানে কি ১ উত্তরে হচ্ছে, তাই না? তার মানে এটা কি হচ্ছে? ১ কি ভ্যালু হচ্ছে আর নর্থ কি ডিরেকশন হচ্ছে। তাহলে কি হবে? এটা একটা ইউনিট ভেক্টর হবে। বুঝাইতে পারছি আশা করি। তো সেম উপায়ে এখানে আমাদের যে i, j, k আছে না? এগুলা হচ্ছে সবাই একটা ইউনিট ভেক্টর। i, j, k, ঠিক আছে? i hat, j hat, ঠিক আছে? আবার k hat এগুলা সব কি? এগুলা সবই হচ্ছে আমাদের একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে? এখন ইউনিট ভেক্টর মানে কি? এই i মানে আবার অনেক সময় একটা জিনিস আ বোঝানোর আগে এই i, j কে এভাবে না লিখে অনেকে আবার এভাবেও লিখে। সমস্যা নেই, একই কথা। ঠিক আছে? বাট হ্যাট দিলে আরকি একক ভেক্টর যে বোঝা যায় এটা আসলে ইউনিভার্সাল আরকি। তো আমি অনেক সময় i, j কেও হয়তো ইউজ করে ফেলাইতে পারি। সো সবাই আবার করিও না যে এটা ইউনিট ভেক্টর না। এগুলো আবার কি অন্য কিছু হয়তো। না, এগুলাও ইউনিট ভেক্টর। ওকে? আচ্ছা আরেকটা জিনিস এই i হচ্ছে কি? x এর দিক বরাবর ইউনিট ভেক্টর। এই যে j এটা হচ্ছে y এর দিক বরাবর। আর এই যে k এটা হচ্ছে z এর দিক বরাবর। বুঝাইতে পারছি? ওকে। তাহলে এটা আশা করি বুঝা গেছে। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস এটাকে আমি এইভাবে লিখি। সরি এখানে হচ্ছে ছোট হাতের এ হবে। ওকে? এটা ছোট হাতের এ হবে। একটু হয়ে গেছে। এটা একটু ঠিক করে নিও। এটা ছোট হাতের এ হবে। কারণ আমি এখানেও এ ভেক্টর হচ্ছে। তাহলে তো হইল না বিষয়টা, তাই না? এখানে ছোট হাতের এ হবে আরকি। সো ছোট হাতের এ ইস ইকুয়াল টু বড় হাতের এ ভেক্টর ডিভাইড বাই ওই এ ভেক্টরের মান। ঠিক আছে? ওকে। এরপরে আসো। কম্পোনেন্ট অফ এ ভেক্টর। ঠিক আছে? কম্পোনেন্ট অফ এ ভেক্টর মানে কি? দেখো আমি এখানে এই যে এই চিত্রতে কি দেখতে পাচ্ছি? এই চিত্রটাকে আমি একটু সহজভাবে যদি এভাবে আঁকাই দেখো। এটা x, ঠিক আছে? এটা y। বই থেকে নিছি তো? এটা সাপোজ z, x, y, z। এখন দেখো আমি আরেকটা যদি কালার নেই। মনে করো x এর দিকে কি আছে? অবশ্যই i আছে, i hat। y এর দিকে কি আছে? j hat। আর z এর দিকে আছে কি? k hat একক ভেক্টর। তাহলে আমি a ভেক্টর একটা যদি চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা আরেকটা কালার নেই। এটা মুছে দেই। আরেকটা কালার নিই সাপোজ এই কালারটা নিলাম।
আমি সাপোজ একটা ভেক্টর কল্পনা করছি যেটা A, তাহলে A ভেক্টর ইজ ইকুয়াল টু A1 I hat, তার মানে আচ্ছা আমি আগে লিখি তারপরে আমি বলতেছি। A2 J hat প্লাস A3 K hat, ঠিক আছে? A3 K hat। এখন দেখো এখানে A1, ঠিক আছে, A2, A3 এগুলা হচ্ছে কি মান। আর তার সাথে কি আছে? একটা ইউনিট ভেক্টর আছে। সো এই টোটালটা কি? এক্স অ্যাক্সিস এর দিকে একটা ভেক্টর। ঠিক আছে? একক ভেক্টরের সাথে তার মানে এক্স অ্যাক্সিস এ মানে ওই ভেক্টরটা কত উপাংশ, ঠিক আছে? উপাংশটা কত? কম্পোনেন্টটা কত? এক্স অ্যাক্সিস এ টোটাল। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এ উপাংশ বা কম্পোনেন্ট। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ উপাংশ বা কম্পোনেন্ট। এটা জেড অ্যাক্সিস উপাংশ বা কম্পোনেন্ট, ঠিক আছে? সো কত এবং সবগুলাকে সাম করলে আমি টোটাল আমার এই ৩ টা অ্যাক্সিস এর অ্যাক্রস এ আমার এই ভেক্টরটা কি হবে সেটা। ঠিক আছে? মানে প্রজেকশন ফেলাইছে এক কথায়। ঠিক আছে? এই A1 হচ্ছে একটা প্রজেকশন, অভিক্ষেপ। A2 হচ্ছে একটা অভিক্ষেপ। A3 হচ্ছে একটা অভিক্ষেপ। আর এই টোটালটা একটা কি? একটা কম্পোনেন্ট। ঠিক আছে? এগুলা তো আমরা জানি সবাই, তাই না? আর এটা কি আমি রেক্টেঙ্গুলার সিস্টেম নিয়েছি না? আমাকে আরেকটা জিনিস একটা জিনিস মনে রাখবা যে আমাদের এই ভেক্টর এনালাইসিস এ মেইনলি আসলে ৩ ধরনের অ্যাক্সিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট রেফারেন্স ফ্রেম, ঠিক আছে? কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম রেফারেন্স ফ্রেম। দ্বিতীয় যেটা ইউজ করা হয় খুব হরহামেশা সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট রেফারেন্স ফ্রেম কোঅর্ডিনেট রেফারেন্স ফ্রেম। আর আরেকটা যেটা ইউজ করা হয় স্ফেরিক্যাল কোঅর্ডিনেট রেফারেন্স ফ্রেম। ওকে, সো আমরা মেইনলি ইউজ করতেছি এখন এটা কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম অর রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। ওকে, আর এগুলা কিন্তু সব কি এই যে রেক্টেঙ্গুলারটা কিন্তু অর্থোগোনাল একটা কোঅর্ডিনেট সিস্টেম, অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন প্রশ্ন আসতে পারে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম আবার কি, তাই না? অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম মানে কিছুই না। অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্সিস একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে কি থাকবে, মানে একটার সাথে আরেকটা লেগে থাকবে। যেরকম এক্স আর ওয়াই এর মধ্যে কত কোণ? 90। ওয়াই আর জেড এর মধ্যে কত? 90। জেড আর এক্স এর মধ্যে কত? 90 ডিগ্রি। সো এইজন্য এগুলা কি একটা অর্থোগোনাল সিস্টেম। আচ্ছা এবার আসি মেইন যে জিনিসটা। সেটা হচ্ছে এটা তো হইলো। এখন এই যে ভেক্টর এটাকে আমি রিপ্রেজেন্ট করলাম A ভেক্টরকে এইভাবে A1, A2, A3 দিয়ে। তাই না? আ বুঝা গেছে? এখন আমরা চাইলে এইটাকে আসলে এইভাবেও প্রকাশ করা যায় যে A ভেক্টর মানে আমি যদি এভাবে প্রকাশ করি, এভাবেও কিন্তু প্রকাশ করা যায়। যে A1, A2, A3 এভাবেও আমরা কিন্তু সংক্ষেপে প্রকাশ করতে পারি। যে আমি জাস্ট মান বুঝাইতেছি। ঠিক আছে? মান না মানে এখানে এভাবে কমা দিয়ে আমি একসাথে সবই বুঝাইতেছি। ঠিক আছে? এটা পরে আসতেছি। এই জিনিসটা আগে বোঝার দরকার নাই। এটা যখন টেন্সর বুঝাইতে যাবো তখন এই জিনিসটা বুঝাবো। আপাতত এটা না বুঝি। এটা না বুঝলেও কোনো সমস্যা নেই। তো এবার আসো, এটার যদি আমি মান বের করতে চাই তাহলে কি হবে? সিম্পলি আমি এইভাবে নিবো এবং এই যে এগুলা কি সব কোএফিশিয়েন্ট না? এই কোএফিশিয়েন্ট গুলা তার মানে কোএফিশিয়েন্ট আবার আরেকটা নাম কি? লম্ব বিক্ষেপ বা প্রজেকশন। এগুলার কি নিবো? স্কয়ার নিবো। A1 স্কয়ার এবং তার উপরে একটা রুট ওভার যাবে। A2 স্কয়ার যোগ A3 স্কয়ার, তাই না? ওকে? ঠিক আছে। আর আমার যদি থিটা বের করতে হয়, তো থিটা বের করার তো আমরা জানি কিভাবে থিটা বের করতে হয়। তো ওকে আমরা এগুলা জানি বেসিক জিনিসপত্র। ঠিক আছে? এখন আসো যে আমার যদি এখানে এই যে আমি একটা পজিশন ভেক্টর যদি মানে ব্যবহার করি। সাপোজ এই যে এখানে ও আমার মূল বিন্দু, আমি এখানে এটা হচ্ছে সাপোজ r। আমি যদি পজিশন ভেক্টর বের করতে চাই তাহলে এটা হবে কি? পজিশন ভেক্টর না? তাহলে আর এই পজিশন ভেক্টরকে এভাবে লেখা যায় না? যে xi hat যোগ yj hat প্লাস zk hat। এটা হচ্ছে একটা কি হবে? তখন একটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। ঠিক আছে? এটা অনেক জায়গায় ইউজ করা হবে। এজন্য আরকি স্পেশাল ভাবে আরকি এটা জাস্ট লিখছে আরকি। পজিশন ভেক্টর। ঠিক আছে? তার মানে মূল বিন্দু থেকে আরকি যে এটার মানে মেজারমেন্ট হবে আরকি। এটা মনে রাখবো আরকি। আর এটার সেম। এটার যদি আমি ম্যাগনিটিউড বের করতে চাই, সেম এটার মতই। জাস্ট কি হবে? এই যে r এরকম এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ঠিক আছে? তার মাথায় একটা রুট ওভার আছে। তো আমরা আশা করি জিনিসটা আমরা আসলে মানে বুঝছি। আর এই পাশে এখানে যা বুঝাইছি না এখানে এইগুলাই আছে আরকি। বাম পাশে লেখা। ঠিক আছে? আমি বাম পাশে এটা লিখে রাখছি যাতে বুঝতে সুবিধা একটা নোট থাকলো। ঠিক আছে? এটা যেহেতু আমি ক্লাস নিচ্ছি বাট আমাকে তো পরে নোট প্রোভাইড করতে হবে। এই যে এরকম লেখা তো তোমরা বুঝবা না। তো এইজন্য আরকি সুন্দরভাবে আরকি এটা উপস্থাপন করছি। ওকে?
ঠিক আছে। এরপরেরটা দেখো স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড। এগুলো আমরা ফিজিক্সে পড়ে আসছি না ইন্টারমিডিয়েটে? স্কেলার ফিল্ড মানে কি? যে যে এক কথায় যে ডিরেকশন থাকবে না এক কথায়। ঠিক আছে? যে if to each point of a region R in space 3 there corresponds a number of scalar then a phi x y z then phi is called scalar function of position or scalar point function and we say that a scalar field has been defined in R. ঠিক আছে? তার মানে একটা রিজিয়ন সাপোজ আমি চিন্তা করলাম আর, ঠিক আছে? যার মধ্যে এ নাম্বার অফ স্কেলার আছে, ঠিক আছে? নাম্বার অফ স্কেলার আছে এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, জেড আছে। এবং এই এক্স, ওয়াই, জেড কিভাবে রিলেটেড? ফাই এর মাধ্যমে। এক্স, ওয়াই, জেড এইভাবে মানে রিলেট করা এক্স, ওয়াই, জেড। ঠিক আছে? এই ফাই ফাংশনের মাধ্যমে। আমাকে তখন আমি বলবো এই ফাইটাকে কি বলবো? একটা স্কেলার ফাংশন। একটা স্কেলার ফাংশন। ঠিক আছে? স্কেলার ফাংশন। বোঝা গেছে? তো এটার উদাহরণ কি হতে পারে? যে এখানে দিয়ে রাখছে যে ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই, হ্যাঁ, মাইনাস জেড স্কোয়ার। এটা এই যে এক্স কিউব ওয়াই মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে? এটা একটা উদাহরণ আর কি স্কেলার ফিল্ডে। আর আরেকটা কথা লেখা আছে এখানে দেখো, এই যে এই লাইনে যে এ স্কেলার ফিল্ড হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, হ্যাঁ, তার মানে টাইমের উপর ডিপেন্ড করে না, ইজ কল্ড এ স্টেশনারি অর স্টেডি স্টেট স্কেলার ফিল্ড। ঠিক আছে? ওকে। এরপরে সেম ভেক্টর ফিল্ড কি? যে if to each point xyz of a region R in space there correspond a vector, ঠিক আছে? তখন এটাকে বলা হবে ভেক্টর। তার মানে এই যে এরকম আবার সেম। এটা সাপোজ একটা আর একটা রিজিয়ন, এর ভিতরে যদি বিভিন্ন ভেক্টর থাকে, ঠিক আছে? বিভিন্ন ভেক্টর থাকে, সাপোজ এক্স ভেক্টর, হ্যাঁ, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর, এবং এইগুলা যদি সাপোজ একটা ভেক্টর ভি এর মাধ্যমে যদি এভাবে রিলেট করা থাকে এক্স ওয়াই জেড এর মাধ্যমে, ঠিক আছে? এইভাবে রিলেট করা হয়ে থাকে, তাহলে এই যে ভি, এই ভি ফাংশনকে বলা হবে কি? একটা ভেক্টর ফাংশন বা ভেক্টর ফিল্ড। ওকে? যেরকম কি হতে পারে? vxyz is equal to যে সাপোজ এই যে এখানে লেখা আছে এক্স ওয়াই স্কোয়ার আই হ্যাট, মাইনাস টু ওয়াই জেড কিউব জে হ্যাট প্লাস এক্স স্কোয়ার জেড কে হ্যাট, এইভাবে আর কি এটা রিপ্রেজেন্ট করা যেতে পারে আরকি। আবার সেইম আরেকটা কথা এই যে এখানে লেখা আছে যে a vector field which is independent of time is called a stationary or steady state vector field. ওকে? ওকে। এরপরে আসো। লেকচারটা একটু কিন্তু বড় হবে। তো সবাই আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছো। যেহেতু এটা অনলাইন ক্লাস, তো আমি আসলে সবার তো মানে সবাই বুঝতেছি কিনা এটা তো বুঝতে পারতেছি না। তো সবাই আ অবশ্যই কমেন্টে লিখবা যে আমি বুঝতেছি। ওকে? আচ্ছা, এরপরে আসো যে স্কেলার আর ডট প্রোডাক্ট। ঠিক আছে? স্কেলার আর ডট প্রোডাক্ট এগুলো তো আমরা জানি না। আমি জাস্ট এখানে আরকি বই থেকে আরকি ডিরেক্টলি স্ক্রিনশট নিয়ে আসলে এই নোটটা বানিয়েছি। ঠিক আছে? কারণ এগুলো তোমরা জানো সবাই। ঠিক আছে? এজন্য আরকি এখানে আসলে এত বেশি কিছু আমি আসলে বুঝাই নাই। স্কেল ডট প্রোডাক্ট সবাই জানি না? যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাই না? তাহলে এ ডট বি কি হবে? আমরা জানি না? এ বি কস থিটা। এটা তো জানি। এ বি কস থিটা এটা তো সবাই জানি আমরা। এবং এটা কি হবে? ডট প্রোডাক্ট এর মাধ্যমে কি মানে কি পাওয়া যায়? স্কেলার পাওয়া যায়, তাই না? স্কেলার পাওয়া যায়। এটা তো সবাই আমরা জানি। সো এগুলাই আরকি। তারপরে এই যে এখানে কিছু কথা লিখা আছে যে কি ল ফলো করে? যে A ডট B কে আমি B ডট A ও লিখতে পারি। হ্যাঁ? কমিউটেটিভ ল। তারপরে এই যে এভাবে এর সাথেও দিতে পারি, আবার এর সাথেও এভাবে গুণ করতে পারি। সেম এই যে MA, MB, M A এর সাথেও নিতে পারি, আবার MB এর সাথেও নিতে পারি, যে এইভাবে। ঠিক আছে? এই যে এখানে যেটা দেখাইছে। এভাবে আমরা ইউজ করতে পারি, সমস্যা নাই। আবার এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। মানে স্কেলারকে আমরা যেকোনোভাবে আ ওরিয়েন্ট করতে পারি, সমস্যা নেই। তারপরে এই যে স্কেলার, এই যে এই লাইনটা খেয়াল করি, এই যে ৪ নাম্বার পয়েন্ট। এই যে i ডট i ইকুয়াল টু j ডট j ইজ ইকুয়াল টু k ডট k ইকুয়াল টু 1, এটা কিভাবে বের করতে হয় জানি না? এগুলো তো সবাই জানি আমরা। যে এটা যদি x, y যে z অ্যাক্সিস এর অ্যাক্রস এ কি হয়? j k হয় না? তো কি হবে? i ডট i মানে কি? একটা জাস্ট দেখাই। i ডট i মানে কি? i এর ভ্যালু কত? 1, j এর ভ্যালু কত? 1, তাই না? আর cos কত? ভিতরের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি নাকি? না, 0 ডিগ্রি না? ইয়েস। তাহলে কত হবে? 1 না? আর সাপোজ i ডট j যদি হয়, এই কি হলো? এই যে i ডট j যদি হয় তাহলে কি হবে? i এর ভ্যালু কত? 1, j এর ভ্যালু কত? 1, মাঝখানের কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে এটা কত? 0 না? cos 90 মানে 0, তাহলে 0 ইনটু 1 ইনটু 1 তাহলে কত হবে? 0 না? এই যে 0। বুঝা গেছে?
সেইম এই যে A ডট B করলে আবার A যদি এরকমভাবে ডিফাইন করা থাকে যে এখানে খেয়াল করো ৫ নাম্বার পয়েন্ট A যদি এভাবে ডিফাইন করা থাকে এবং B যদি এভাবে ডিফাইন করা থাকে তাহলে A ডট B কি হবে? এই সবগুলা জাস্ট গুণ হবে না? A1 B1 A2 B2 A3 B3 এইটাই না? এই যে এখানে লিখছি। আবার A কে যদি আমি A দিয়ে গুণ করি তাহলে কি হবে? এই যে এভাবে A স্কয়ার A1 স্কয়ার A2 স্কয়ার A3 স্কয়ার আবার B কে আমি যদি B দিয়েই ডট করি তাহলে কি হবে? B1 স্কয়ার B2 স্কয়ার B3 স্কয়ার বোঝা গেছে? সহজ হিসাব। আর if A dot B এই যে ৬ নম্বর পয়েন্টে কি লেখা আছে? If A dot B is equal to যদি 0 হয়, A and B are not null vector এবং A আর B যদি 0 হয় এবং আমি যদি এটা বলে দিই A আর B হচ্ছে নাল ভেক্টর না, দ্যাট মিনস শূন্য ভেক্টর না, তাহলে A আর B অবশ্যই কি পারপেন্ডিকুলার। তার মানে ডট গুণফল যদি 0 হয় এবং যদি এগুলা যদি নাল ভেক্টর না হয়, শূন্য ভেক্টর এবং এই ২ টা ভেক্টরই যদি নাল ভেক্টর না হয়, তাহলে আমি কি করছি আসলে? তার মানে হচ্ছে বুঝতে হবে আমাকে যে A আর B ২ টা পারপেন্ডিকুলারলি আছে। বোঝা গেছে? ওকে। এরপরে ক্রস প্রোডাক্ট, ভেক্টর ক্রস প্রোডাক্ট এগুলো আমরা সবাই জানি। ঠিক আছে? এগুলার উপরে আসলে বেশি টাইমস আমি স্পেন্ড করব না। ঠিক আছে? এখানে এই যে লিখাই আছে তোমরা একটু পড়ে নিও। জাস্ট কি A ক্রস B হলে কি হয়? AB sin থিটা সাথে কি থাকে? একটা ইউনিট ভেক্টর এই যে U থাকে। ঠিক আছে? U আমরা এভাবে লিখতাম না যে A ক্রস B ইন্টারমিডিয়েট এর বই কিভাবে লিখতাম? A ক্রস B AB sin থিটা ইনটু ইটা হ্যাট লিখতাম। এখানে ইটা হ্যাট এর জায়গায় কি আছে? খালি জাস্ট U লিখছে আরকি। কারণ বই থেকে নিছি তো বই U মানে যে রিপ্রেজেন্টেশন ফর্মটা ইউজ করছে ইউ কে নিয়ে। ওকে? সো এটাই আরকি। এখানে এই যে ল গুলা আবার আছে। আর A ক্রস B যেহেতু আমি কি বলছি যে A ক্রস A ডট B করলে ডট প্রোডাক্ট করলে স্কেলার ফিল্ড বা স্কেলার প্রোডাক্ট পাওয়া যায়। আর এখানে A ক্রস B করতেছি তাহলে এটা কিন্তু ভেক্টর প্রোডাক্ট। এজন্য এটা কি একটা ভেক্টর রাশি। এই যে A ক্রস B যেই জিনিসটা এটা কিন্তু একটা ভেক্টর ফিল্ড বা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। মনে থাকবে? ওকে। এরপর আসো যে এটা যদি আমি মান বের করতে চাই তাহলে যে এই ইকুয়েশন এর মাধ্যমে মান বের করতে হবে এইভাবে। ঠিক আছে? সরি মান বলি কেন? সরি। মানে A ক্রস B যদি আমি করতে চাই তাহলে এইভাবে করতে হবে। আর মান যদি তারপরে বের করতে চাই ওই যে মান বের করার পদ্ধতি আমি শিখাইছি না? যে রুট ওভার নিয়ে সবগুলার স্কয়ার নিয়ে তারপর সাম করা। ওকে? বুঝা গেছে? ওকে। আর নিচে যে কিছু শর্ত দেওয়া আছে এগুলা সবাই আমরা জানি। ঠিক আছে? A ক্রস B যদি 0 হয় এবং যদি নাল ভেক্টর না হয় তার মানে A আর B প্যারালাল। এগুলা কিন্তু সবাই আমরা জানি আসলে। ইন্টারমিডিয়েটে দেখে আসছি। এগুলো আর পড়াইতেছি না। ঠিক আছে? এগুলা সবাই পারো। এরপরে দেখো যে অর্ডিনারি ডেরিভেটিভ অফ ভেক্টরস। ঠিক আছে? এটাও আসলে সবাই জানে। আমরা ডিফারেন্সিয়েশন পড়ে আসছি না ইন্টারমিডিয়েটে। আবার আমিও পড়াইছি কিছুটা। ঠিক আছে? সো এখানে ওই জিনিসটাই আরকি ডিফারেন্সিয়েশন এর বেসিক জিনিসটা। যে সাপোজ এই যে এদিকে দেওয়া আছে r ভেক্টর, ঠিক আছে? এবং এদিকে দেওয়া আছে তার লিটল বিট ইনক্রিমেন্ট, ইনফাইনাইটেসিমাল ইনক্রিমেন্ট সেটা হচ্ছে ডেল্টা ইউ। ঠিক আছে? এবং ওইটা এইদিকে হইছে। তাহলে অবশ্যই ডেল্টা আর এইদিকে হবে। মানে এইভাবে হবে। ঠিক আছে? যে এটা RU, এটা RU। তাহলে আমার ভেক্টর যোগের ত্রিভুজবিধি কি বলে? ভেক্টর যোগের ত্রিভুজবিধি কি বলে? যে এইটা যোগ এইটা সমান এইটা। তাই না? যে RU প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু কি হবে? RU এটা আমি যদি বলি ডেল্টা R তাহলে যোগ ডেল্টা R হবে না? ডেল্টা R, ডেল্টা R হ্যাঁ? তাহলে আমার ডেল্টা R যদি হয়, ডেল্টা R কে যদি আমি একপাশে লিখি তাহলে কি হবে? ডেল্টা R ইজ ইকুয়াল টু কি হবে? RU প্লাস ডেল্টা ইউ হ্যাঁ? মাইনাস আর ইউ ঠিক আছে? এবং এই ডেল্টা আর কে যদি আমি ডেল্টা ইউ দিয়ে ডিভাইড করি তাহলে এটা এরকম হবে না? যে আর ইউ প্লাস ডেল্টা ইউ মাইনাস আর ইউ তাই না? ডিভাইডেড বাই কি? ডেল্টা ইউ। এবার যদি আমি লিমিট নেই, ঠিক আছে? যে লিমিট ডেল্টা ইউ টেন্ডস টু 0 তাহলে এই পাশটাও লিমিট চলে আসবে না? লিমিট ডেল্টা ইউ টেন্ডস টু 0 আর এই জিনিসটাই কি হয়ে গেল বলো তো? ডিফারেনশিয়াল এসে গেল না? আ? এবং এখানেও কি ডিফারেনশিয়াল এসে গেল না? যে dr du এটা কি হবে? এটাকে এইভাবে লেখা যায় তাহলে যে লিমিট ডেল্টা ইউ টেন্ডস টু 0 আ আর ইউ প্লাস ডেল্টা ইউ মাইনাস আর ইউ ডিভাইডেড বাই ওই যে ইনফিনিটেসিমাল ইনক্রিমেন্টটা। ঠিক আছে? এটা হচ্ছে কি? বাই ডেফিনিশন। এটা আমি কিভাবে লিখতে পারছি এই জিনিসটাকে যে এই জিনিসটাকে এইভাবে কেন লিখছি? কারণ এটা বাই ডেফিনিশন অফ কি? ডেরিভেটিভস। ওকে? এগুলো তো সবাই আমরা জানি না? জানি। সো এটা হচ্ছে কি? ফার্স্ট ডেরিভেটিভ। এটা হচ্ছে কি? ফার্স্ট ডেরিভেটিভ। আবার যদি সেকেন্ড ডেরিভেটিভ হয় তাহলে কি হবে? d স্কয়ার r
ডিভাইডেড বাই ডিইউ স্কয়ার, তাই না? এগুলো তো জানি না? যদি ৩ নাম্বার তৃতীয় ডেরিভেটিভ হয় তাহলে কি হবে? ডি কিউব আর ডিভাইডেড বাই ডিইউ কিউব। ঠিক আছে না? ওকে, সবাই আমরা জানি এগুলা। সো এগুলাতে আর টাইম ইউজ না করি। আচ্ছা, স্পেস কার্ভস। ঠিক আছে? এইটা তোমরা আসলে মানে জানোই। ঠিক আছে? বা এইটা সম্পর্কে হয়তো একটু আইডিয়া আছেই। ঠিক আছে? স্পেস কার্ভস এটা স্পেশাল কি জিনিস যে এটা কি একটা 3D স্পেস, তাই না? এই যে এইটা কি একটা 3D স্পেস। এবং এই 3D স্পেস এর মধ্যে এরকম একটা কার্ভ আছে। এই যে এটা এই কার্ভটা, এটা হচ্ছে সেই কার্ভ, এই যে কালো রঙের যেটা। ঠিক আছে? এই কার্ভটা আছে। এখন এই কার্ভ যদি থাকে, এখন আমি মূল বিন্দু থেকে আমি যদি এইখানে একটা পয়েন্ট নেই, এখানে একটা পয়েন্ট চিন্তা করি। ঠিক আছে? তাহলে এইভাবে আমি কি পজিশন ভেক্টর আঁকাইতে পারি না? তাহলে এটা RU হবে, এটা RU প্লাস ডেল্টা ইউ। তাহলে এইটুকু কি হবে? ওটার দূরত্বের যে চেঞ্জটা, ঠিক আছে? দূরত্ব না বলি, মানে ওই আর ভেক্টরের চেঞ্জটা হবে ডেল্টা আর। ডেল্টা আর কে আমরা এভাবে লিখতে পারি। ওকে? আচ্ছা। তাহলে মানে আমাকে বলো, এখানে যেরকম এই যে r ভেক্টর আছে, ঠিক আছে? r ভেক্টর ইকুয়াল টু এই হয়ে গেল। r ভেক্টর ইজ ইকুয়াল টু x i hat, তাই না? x i hat যোগ y j hat প্লাস z k hat। u নিলাম না আপাতত। ঠিক আছে? u k z k hat, ওকে। তাহলে আমাকে বলো, আমি যদি এভাবে করি যে এর যদি ডেরিভেটিভ নেই তাহলে কি হবে? dr ডিভাইডেড বাই কি? d কি? বলো। du করি যদি আমি, তাহলে কি হবে? হ্যাঁ? বলো তো। পারবা না এটা? সহজ না? এটা তো সহজ। কি হবে? বলো দেখি। কি হবে? আরে সিম্পল, যে ডেরিভেটিভ নিচ্ছি u এর রেসপেক্ট এ। তাহলে এখানে কি হবে? ddu অফ কি? এই পুরোটা xi hat প্লাস yj hat, তাই না? zk hat, ওকে। এইগুলা সব কটার সাথেই যাবেও। ওকে? সো কি হবে? ইয়েস, dx dui hat প্লাস dy du j hat dz du k hat। ঠিক কি না? হ্যাঁ? আমরা সবাই বুঝছি কিনা বিষয়টা? সহজ না? একদম সহজ কিন্তু। তাহলে এটা কি? dr du, ওকে? সেভাবে লিখতে পারি আমরা। আর এটাই কি হয়ে গেল? u এর রেসপেক্ট এ যদি হয়, ঠিক আছে? এটা একটা কোয়ান্টিটি আমরা নাম দিতে পারি। তো এখানে এইসব জিনিসপত্রই লিখা আছে। ঠিক আছে? তো স্পেস কার্ভ এ এইভাবে আরকি মানে আমরা চাইলে এনালাইসিস গুলা করতে পারি আরকি। ঠিক আছে? ওকে। এরপর আসো যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভেক্টর। আমরা যখন ডিফারেনশিয়েশন পড়ছিলাম তখন আমরা অর্ডিনারি ডিফারেনশিয়েশনটাই মেইনলি পড়ছিলাম, তাই না? ওখানে কি পার্শিয়াল মনে হয় পড়ছিলাম না। তো পার্শিয়ালও সেম আংশিক ডেরিভেটিভ নিছি আরকি। এটা আহামরি কিছুই না। ঠিক আছে? এটাও তোমরা পড়ে আসছো আসলে। যে সাপোজ আমার A নামক যদি একটা ভেক্টর থাকে এবং এটা যদি A, X, Y, Z হয়, এরকম হয়, ঠিক আছে? তাহলে আমি যদি এভাবেই করি যে ডেল্টা A, ডেল্টা X নিই, তাহলে কি মনে রাখতে হবে? তাহলে মনে রাখতে হবে যে আমি x কে কি চেঞ্জ করব, y আর z কে কিছুক্ষণের জন্য আমি কনস্ট্যান্ট ধরবো। বিষয়টা এরকম। তার মানে আমি যদি লিমিটের ভাষায় বলি, লিমিট আগে লিখি তারপর আমি বলতেছি। ডেল্টা x টেন্ডস টু 0 এখানে লিখাই আছে। তো আমি আরেকবার লিখতেছি জাস্ট বোঝানোর জন্য। a অফ x প্লাস ডেল্টা x, তার মানে x এর চেঞ্জ আমি চিন্তা করব। y আর z এর পরিবর্তন আমি চিন্তা করব না। ঠিক আছে? মাইনাস xyz বাই ডেফিনিশন ডিভাইড বাই ডেল্টা x। ঠিক আছে? এরকম। সেম উপায়ে আমি যদি এই যে ডেল্টা a ডেল্টা y বের করতে চাই, এখানে তখন আমি x আর z কে কি কনস্ট্যান্ট রাখবো। y এর চেঞ্জটা আমি চিন্তা করব। চিন্তা করে আমি এই ডেল্টা a ডেল্টা y বের করব। সেম উপায়ে ডেল্টা a ডেল্টা z যদি বের করতে চাই তাহলে কি হবে? আমি z এর চিন্তা করব, বাট x আর y কি থাকবে? আমার কনস্ট্যান্ট থাকবে। বুঝাইতে পারছি? ওকে। And দেখো হায়ার ডেরিভেটিভ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইন দ্য ক্যালকুলাস। thus ফর এক্সাম্পল যে ডেল্টা স্কয়ার a এরকম করে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে? যে খুব ইম্পোর্টেন্ট জিনিস, দেখো একটু খেয়াল করো। যে ডেল্টা স্কয়ার a, ঠিক আছে? ডিভাইডেড বাই ডেল x স্কয়ার, এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি যে ডেল x, ওকে, ইনটু ডেল্টা a ডেল্টা x। ঠিক আছে? এইভাবে লেখা যায়। কারণ এই ডেল স্কয়ার a, আর এখন অনেকে বলতে পারে যে এটাকে অনেকে আবার এভাবেও লিখে যে
ডেল স্কয়ার এ ওকে এটুকু তো ঠিক আছে। ডেল্টা স্কয়ার এক্স স্কয়ার এভাবে লিখে। এটা কিন্তু রং এভাবে না। কারণ এক্স এর উপর স্কয়ার দিতে হবে। এই এটার উপরে স্কয়ার দেওয়া লাগে না। সো এটা হবে না। ঠিক আছে? বোঝা গেছে ভাবছি। সো এভাবে লিখা যায়। তো সেম উপায়ে আরকি এগুলা আছে। এগুলা দেখে নিও। এগুলা এটা যদি বুঝো তাহলে এগুলা সবই বুঝার কথা। ওকে? ঠিক আছে। এরপরে আসো। আমি একটু ফাস্ট যাচ্ছি যাতে লেকচারটা যতটা সম্ভব একটু কম আওয়ারের মানে একটু কম টাইমের হয়। ঠিক আছে? তাহলে কি হবে? জিনিসটা অল্প টাইমের মধ্যে হলে বুঝতেও ভালো লাগবে। ঠিক আছে? আর মনে হবে না যে অনেক বড় লেকচার। ঠিক আছে? সো এরকম মানে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যেই এটা কিন্তু এই পুরা কনসেপ্ট বুঝে যাবে একজন মানুষ। ওকে? ঠিক আছে। আচ্ছা এখানে কিছুই না। এখানে আসলে আমি আবারও বলতেছি আমি আসলে বই থেকে নিচ্ছি। সো এখানে আসলে মানে ইন ডিটেইলস নোটে লিখাই আছে। আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে আসলে কিভাবে হইতেছে। ওকে? নোটটা আমি ওইভাবেই তৈরি করছি যে নিজেই বুঝতে পারবা নোট দেখলে। এখন দেখো যে রুলস ফর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? কিছু রুলস আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এর জন্য। আমরা প্রিভিয়াস স্লাইডে কি পড়ছি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাই না? তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ভেক্টরে কিছু রুলস আছে। ভেক্টরের জন্য যে এই যে এইভাবে যদি থাকে তাহলে আমি এইভাবে আমাকে লিখতে হবে। এইভাবে লিখতে হবে। ওকে? তারপর যদি এইভাবে থাকে তাহলে এইভাবে লিখতে হবে। ঠিক আছে? তারপরে যদি এইভাবে থাকে তাহলে এইভাবে লিখতে হবে। এইভাবে লিখতে হবে। ওকে? ওকে। এগুলা মনে না মানে তেমন মনে না রাখলেও হবে। জাস্ট তবে কাজে লাগতে পারে হয়তো তোমার মানে যখন হায়ার স্টাডিজ বা মানে অন্য যেই কোর্স গুলা যখন বড় সেমিস্টারে উঠবা, ঠিক আছে? হায়ার সেমিস্টার গুলোতে যাবা তখন কাজে লাগতে পারে। ঠিক আছে? কারণ আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4th সেমিস্টারে মেইনলি সরি 4th ইয়ারের একটা কোর্স থাকে যেটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা। ঠিক আছে? ট্রান্সপোর্ট ফেনোমেনা ওইখানে ঠিক আছে? ওইখানে মানে মানে ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার সব একসাথে থাকে একটা একটা কোর্স। এটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা। ঠিক আছে? ওইখানে এই পার্শিয়াল ডেরিভেটিভ, অর্ডিনারি ডেরিভেটিভ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়েশন, ভেক্টর এনালাইসিস, টেনসর এনালাইসিস সবকিছু লাগে। ঠিক আছে? এজন্য ওইখানের ওইটা বুঝতে গেলে আমার এই যে আজকের যে লেকচার এটাও বুঝতে হবে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট ফেনোমেনার ওইটা বুঝতে অনেক সহজ হবে আসলে। ঠিক আছে? সো আজকে যে এই লেকচার সিরিজ যেটা আমি বানাইতেছি এটা যে আসলে মানে মনে হচ্ছে যেন লেকচার সিরিজ অতটা ইম্পোর্টেন্ট না বা ঠিক আছে? এটা যদি কেউ করে এবং তারপরে ধরো ৪ বছর পড়াশোনা শেষ করলো, তাহলে একটা জিনিস আর যাই হোক একনলেজ করবে যে আমার যে এই যে লেকচার সিরিজটা ঠিক আছে? বানাইতেছি মানে কষ্ট করে ঠিক আছে? কারণ এই ডিউটির আ আ মানে একটু ফাঁকা টাইমে যে এইভাবে লেকচার গুলা বানানো আসলে একটু টাফ, হ্যাঁ? তবে এটা আমি এনজয়ও করি আবার। ঠিক আছে? সো এটা কাজে দিবে। ঠিক আছে? আমি এটুকু বলতে পারি। ঠিক আছে? সো একটু মানে জিনিসটাকে হেলাই-ফেলাই না করে জিনিসটা একটু বোঝার ট্রাই করি আমরা সবাই। আচ্ছা, এবার দেখো যে differential of vectors follows some rules to those of elementary calculus. ঠিক আছে? এলিমেন্টারি ক্যালকুলাসের কিছু কথাবার্তা বলছে যে এরকম যদি থাকে, ঠিক আছে? এই যে if a equal to যদি এরকম হয় তাহলে dA মানে এই যে এরকম। তার মানে এই যে DA1 হবে, DA2 হবে, DA3 হবে। ঠিক আছে? এলিমেন্টারি ক্যালকুলাসের মতোই আরকি। তারপরে যদি এইভাবে থাকে ২ নাম্বারে, তাহলে এই যে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? তারপর যদি ক্রস হিসাবে থাকে, তাহলে এইভাবে লিখতে পারি। ঠিক আছে? বুঝাইতে পারছি? আর আরেকটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট এইটা এই যে এই জিনিসটা। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এটা আমি আরেকবার পাশে আমি লিখিও। ঠিক আছে? অন্য কালার দিয়ে। যে দেখো, আমার যদি একটা থাকে ভেক্টর বা যেই ভেক্টর ফিল্ড আমি চিন্তা করি সাপোজ A এবং এটা হচ্ছে x, y, z অথবা ভেক্টর ফিল্ড চিন্তা না করি। এমনি জাস্ট ফাংশন চিন্তা করি আগে। ঠিক আছে? বা ভেক্টর ফিল্ডও চিন্তা করতে পারো সমস্যা নাই। ঠিক আছে? এরকম যদি থাকে, ঠিক আছে? আচ্ছা ভেক্টর ফিল্ডে চিন্তা করো। সহজ হবে বুঝতে। তাহলে dA মানে আমার হচ্ছে কি টোটাল ডেরিভেটিভ আমি যদি চিন্তা করি তাহলে সেটা কি হবে? তাহলে টোটাল ডেরিভেটিভ একে বলা হয় টোটাল ডেরিভেটিভ। টোটাল ডেরিভেটিভ। ঠিক আছে? টোটাল ডেরিভেটিভ dA ঠিক আছে? সেটা কত হবে? কারণ দেখো এখানে x, y, z ৩ টারই ফাংশন। সো এটা মানে অন্য যেকোনো নিয়মে করা যাবে না। এটার একটা প্রসিডিউর আছে। সেটা কি? এটা হচ্ছে ১ম এ a এর ডেরিভেটিভ নিবো। ঠিক আছে? এই যে ডেল x এর সাপেক্ষে। ঠিক আছে? ডেল x এর সাপেক্ষে। এখন দেখো যে জিনিসটা নিলাম।
সাথে ডিএক্স গুণ করব। ঠিক আছে? সেম তারপরে আমি y এরটা যদি বের করতে চাই তাহলে কি হবে? ডেল a ডিভাইড বাই ডেল y dy। আমি যদি z এরটা বের করতে চাই তাহলে কি হবে? মানে z এর কম্পোনেন্টটা যদি বের করতে চাই তাহলে ডেল a ডিভাইড বাই ডেল z dz। এটা কিন্তু খুবই কাজের জিনিস, ঠিক আছে? খুবই কাজে লাগবে। ঠিক আছে? এটা একটু সবাই ভালো করে নোট করে রাখবে এটা। ঠিক আছে? তাহলে এখন দেখো আমার যদি একটা পজিশন ভেক্টর r থাকে xi, ঠিক আছে? প্লাস y যেটা অনেক জায়গায় দেখবা, ঠিক আছে? যখন ওই ফ্লুইড মেকানিক্স এসব ফ্লুইড মেকানিক্স ট্রান্সফার এগুলো পড়তে যাবা, ঠিক আছে? জেড কে এই যে এই জিনিসটা এখন যেটা লিখতেছি, ঠিক আছে? এটার যদি আমি টোটাল ডেরিভেটিভ নেই তাহলে dr হবে না? dr সমান কি হবে? তাহলে বলো তো, dr আমি যদি বের করতে চাই কি হবে? dxi hat, হ্যাঁ? এরকম না? হ্যাঁ, এরকম হবে, বাট ইয়েস যে dxi hat, dx i hat তারপরে dy j hat প্লাস dz k hat, তাই না? এভাবে লিখা যায়। আরেকভাবে লিখা যায়। এই যে কেবল যেটা শিখলাম সেটা কি? এই যে dx আছে না? এই dx কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। দেখো, এবারে এই জিনিসটা লিখি একবারে। তাহলে জিনিসটা বুঝতে পারবো যে এই যে কেবল যেটা শিখলাম, এই যে এখানে যেটা শিখলাম সেটা কি এভাবে লিখতে পারি না? যে ডেল x r, হ্যাঁ? ইনটু কি? dx, ঠিক আছে? বুঝা গেছে? প্লাস তারপর কি? ডেল r ডেল y, তারপর কি হবে? dy, তারপরে কি? ডেল r ডেল z, হ্যাঁ? dz এভাবে লেখা যায়। যেটা শিখলাম আরকি এইমাত্র। ওকে? ঠিক আছে। এরপর আসো, এখানে একটা এক্সাম্পল আছে। ঠিক আছে? এক্সাম্পল খুবই সহজ। একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে, একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে। বলছে এটা ফাইন্ড করতে। পারবো না আমরা এটা? কোন পয়েন্টে? এই যে এটা। তো এটা সবাই অ্যাডমিশন টেস্টের সময়ও এরকম টাইপের ম্যাথ করে আসছো না? করে আসার কথা। যে কিছুই না। ফাই আছে। ফাই এর ১ম এ কি? ১ম এ ফাই এ বের করব। ঠিক আছে? এই যে ফাই এ বের করছে। এই যে এইভাবে সিম্পলি, ঠিক আছে? ফাই এ বের করা হইছে। ওকে, ঠিক আছে। যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন আছে। মাল্টিপ্লিকেশন করে এভাবে বের করছে। এরপরে হচ্ছে যে ডেল ডেল জেড ফাই এ বের করছে। কারণ দেখো এখানে কি? এই যে ডেল কিউব তার মানে থার্ড ডেরিভেটিভ পর্যন্ত যাইতে হবে, তাই না? আমাকে বলতেছে। কিন্তু কিসের? ২ বার যাইতে হবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আরেকবার যাইতে হবে ডেল্টা জেড এর সাপেক্ষে করে। ঠিক আছে? সো আমি এই যে আগেই বের করে নিলাম যে ডেল জেড ফাই এ, এটা আগে বের করে নিলাম। ঠিক আছে? এরপরে আমি এই কি বের করব? যে এইটা যেটা পাইলাম, এই যে এইটা যেটা পাইলাম না? এটা পাইলাম যেটা। এটা কি পাইছি? এটা পাইছি হচ্ছে আমার ডেল জেড ফাই এ, তাই না? ফাই এ। এখন আমি কি করব? সেকেন্ড টাইম ডেরিভেটিভ নিব। ঠিক আছে? তার মানে এবার আমি এটাকে আবার ডেরিভেটিভ করব। ঠিক আছে? এরকম এই যে ডেরিভেটিভ নিব। যে আমি আরেকটু ভালো করে লিখি দেখো। এটা একটু খেয়াল করো। যে আমি কি পাইছি? এটা মানে কি? একটু মুছে দিই, দাঁড়াও ওয়েট। এটা একটু মুছে দিই। এটা হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করো। এটা কি পাইছি আসলে? এটা পাইছি হচ্ছে আমার আ ডেল জেড ফাই এ না? ফাই এ। ওকে। এখন এখন যে বিষয়টা সেটা হচ্ছে এটার আমি ডেরিভেটিভ নিব এক্স এর সাপেক্ষে, এই যে। ঠিক আছে? এক্স এর সাপেক্ষে নিলাম। তাহলে এটা কি হবে? ডেল স্কয়ার ভাগ এই ডেল আর এই ডেল, এখন কি ডেল স্কয়ার? না, এটা কিন্তু একবারেই ডেল নিতে হবে। ঠিক আছে? ডেল এক্স ডেল জেড এইভাবে লিখতে হবে। বোঝা গেছে? ফাই এ। ওকে? সেটাই আমি এখানে করছি। ঠিক আছে? এখানে করা হয়েছে। তার মানে এই যে এইটা যেটা পাইছি না, এটার যে ডেরিভেটিভ পাইছি, এটার ডেরিভেটিভ কোনটা পাইছি বলো তো? এটার ডেরিভেটিভ এই পুরোটা না? এই পুরোটাকে এরপরে আমি কি করব? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব আরেকবার। ঠিক আছে? তার মানে y আর z কনস্ট্যান্ট থাকবে। এখানে যেরকম z এর সাপেক্ষে করছি তখন x আর z কনস্ট্যান্ট। এখন যেহেতু x এর সাপেক্ষে করতেছি তাহলে কি y আর z কনস্ট্যান্ট ধরবো এই লাইনে। ঠিক আছে? y আর z কনস্ট্যান্ট ধরবো এই লাইনে। কারণ আমি x এর সাপেক্ষে এবার করতেছি। ওকে? সো এটা পাইলাম। এরপরে এইটা যেটা পাইছি না? যে ডেল স্কয়ার ডেল এক্স ডেল জেড, ফাই এ, এটা যেটা পাইছি এটার আরেকবার ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? ডেল এক্স এর সাপেক্ষে। বুঝাইতে পারছি?
এই যে আমি এই জিনিসটাকে আবার ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তার মানে y আর z আবার কনস্ট্যান্ট ধরব। ধরে এই যে এটা পাবো ফাইনালি। আর এই যে এই জিনিসটা পাবো ফাইনালি। এবং এটাকে এভাবে আমরা লিখতে পারি যে এই ডেল আর এই ডেল স্কয়ার মাল্টিপ্লিকেশন করলে কি ডেল কিউব, আর এই ডেল স্কয়ার হবে নাকি? না, না। মজা করতেছিলাম। এটা ডেল স্কয়ার হবে না। এটা আসলে কি হবে? এটা আসলে ডেল এক্স স্কয়ার হবে। তাই না? ডেল ডেল এক্স স্কয়ার, ইয়েস। হ্যাঁ, এই তো সবাই বুঝতে পারছো। ডেল এক্স স্কয়ার। আর এখানে ডেল্টা জেড ফাই এ। ওকে? তো এইখানে যেটা পাইছি, ঠিক আছে? এই যে এটা যেটা পাবো, এটা পাইছি না? এরপরে এটা কি জাস্ট ওই কোন পয়েন্টে বের করতে বলছে? 2 -1 1 এ। তাহলে ওই x এর জায়গায় 2, y এর জায়গায় -1, z এর জায়গায় 1 বসায়ে দিয়ে এই যে এই ভ্যালুটা পাবো। ফাইনাল। তাহলে বুঝাইতে পারছি আশা করি ম্যাথটা সহজ। আচ্ছা আরেকটা জিনিস, এইখানে এটা আসলে আমি এখানে দিছি। ঠিক আছে? এই জিনিসটা আমার আসলে কাজে লাগবে। বাট এইটার প্রুফটা আমি পড়াবো না। ঠিক আছে? প্রুফটা তোমরা নিজেরা আসলে এই প্রমাণটা তোমরা পড়ে একটু দেখে নিও। ঠিক আছে? নাহলে অনেক বড় হয়ে যাবে লেকচার। আর এটা আশা করি সবাই বুঝবা। ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ারিং যেহেতু মানে সবাই পড়তে আসছে না, তো বেসিক জিনিসপত্র সবাই আসলে জানে। ঠিক আছে? আমি জানি আসলে এগুলা তোমরা অনেকেই জানো। হয়তো ২-১ জন নাও বুঝতে পারো। তো যারা বুঝতে পারবা না, ঠিক আছে? তারা কমেন্ট করিও। ঠিক আছে? তাহলে আমি দরকার পড়লে এই লেকচারটা যখন শেষ হয়ে যাবে, এইটার আমি একটা আ একটা কি বলা যায়? যে একটা ডাউট ক্লিয়ারিং সেকশন না একটা লেকচার আমি নেওয়ার ট্রাই করব। এই পুরা কোর্স যখন শেষ হয়ে যাবে। ওইটা সাপোজ ২ ঘন্টা বা ৩ ঘন্টার হয়তো একটা বানাইলাম যে সবার যেসব জায়গায় প্রবলেম আমি কালেক্ট করে একটা ক্লাসে ওটা আমি বুঝাই দিব। সাপোজ এটা যদি কারোর এই প্রমাণটা সমস্যা থাকে, ঠিক আছে? এই প্রমাণটা, তাহলে আমি হয়তো বুঝাই দিলাম এই প্রমাণটা। ঠিক আছে? সো এইভাবে আরকি। সো এইটা প্রমাণটা আমি পড়াইলাম না। এখানের মেইন যে জিনিসটা, এটা আমি এই কারণেই দিছি। ঠিক আছে? স্পাইজেলের বইয়ের ১৭ নাম্বার ম্যাথটা আরকি। 2nd এডিশনের মেবি। তো এই বইটার মানে এই ম্যাথ মানে এই জিনিসটা এই প্রুফটা আমি কেন দিছি? কারণ এই জিনিসটার জন্য। এই জিনিসটা যে কতটা ইম্পোর্টেন্ট, ঠিক আছে? ফ্লুইড মেকানিক্স যখন পড়তে যাবা তখন বুঝতে পারবা। ঠিক আছে? যে F যদি একটা ভেক্টর হয় এবং এটা যদি x, y, z এবং t এবার ৪ টা ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে বলে যে এটার df dt বের করতে, তাহলে কি হবে? তাহলে এইভাবে বের করতে হবে যে ডেল f ডেল t প্লাস ডেল f, প্রথমে x এর সাপেক্ষে ডেরিভেটিভ নিব। এরপরে ওই x কে আবার ডেরিভেটিভ করব। এটা হচ্ছে চেইন রুল। ঠিক আছে? তারপরে ডেল f ডেল y dy dt dt। ঠিক আছে? এখানে কিন্তু ডেল দিচ্ছি না, ডি দিচ্ছি কিন্তু। খুব ইম্পোর্টেন্ট। প্লাস ডেল f ভাগ ডেল z। এরপরে এই z এর z এ আবার টোটাল মানে অর্ডিনারি ডেরিভেটিভ নিতে হবে টাইমের রেসপেক্টে। ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট এই জিনিসটা। ঠিক আছে? কারণ দেখো এটা কোথায় লাগবে আমি বলবো? এটা লাগবে তোমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়তে যাবা, এই F টা তখন হয়ে যাবে কি জানো? এই যে F আমি আগে মুছে দিই সাপোজ। ঠিক আছে? আমি F টা মুছে দিলাম, হ্যাঁ? একটু দেখো ভালো করে খেয়াল করো। F টা কিন্তু আমি মুছে দিছি। ঠিক আছে? এখানেও F মুছে দিলাম। এবার দেখো আমি F এর জায়গায় যদি আমি সুন্দর করে U যদি বসায় দিই বা V বসাইলাম সাপোজ। এই V কি? ভেলোসিটি। ঠিক আছে? ভেলোসিটি কি? একটা ভেক্টর ফিল্ড। তো এখানে V বসবে, এখানেও V বসবে, এখানে V, এখানে V, এখানে V। ঠিক আছে? তাহলে এইটা কি? এটাকে বলা হবে তখন লোকাল ডেরিভেটিভ। আর এই ৩ টা মিলে হবে কনভেক্টিভ বা অ্যাডভেক্টিভ ডেরিভেটিভ। এগুলা তোমরা শিখবা, এখন শিখার দরকার নাই। এই যে ডেল ভি ডেল টি না, এটা হচ্ছে লোকাল ডেরিভেটিভ বলা হয়। লোকাল ডেরিভেটিভ অফ ভেক্টর ভেলোসিটি ভেক্টর, লোকাল ডেরিভেটিভ। আর এই ৩ টা আছে না, এই ৩ টাকে বলা হয় যে এইটা এই ৩ টাকে একসাথে বলা হয় কনভেক্টিভ ডেরিভেটিভ। কনভেক্টিভ ডেরিভেটিভ। ওকে? ডেরিভেটিভ। বুঝা গেছে বিষয়টা? ঠিক আছে? আচ্ছা। সো এইভাবে আরকি করা যায়। ঠিক আছে? এইজন্য এটা লাগবে। আমি কিন্তু বলব যে এটা কিন্তু আমি আসলে ভেক্টর এনালাইসিস এ দেখায় আসছি। ঠিক আছে? আর এইটার ডিটেইলস এটা বুঝতে গেলে আসলে আরো
ডিপ ভাবে বুঝতে গেলে এটা আসলে ফ্লুইড মেকানিক্স এ এটা পড়ানো হবে। ঠিক আছে? ভেক্টর এনালাইসিস এটা আসলে দেখাইতেছি না। কারণ আ আসলে অনেক বড় না হলে লেকচার হয়ে যাবে আসলে। ঠিক আছে? বাট এইটার মানে জিনিসটা মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে? জিনিসটা আমার দরকার। প্রোব মনে রাখো না মনে রাখো ডাজন্ট ম্যাটার। বাট এই অ্যাপ্লিকেশনটা মনে রাখতে হবে। মানে কি বলে ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি অ্যাপ্লিকেশন এ এটা আমার লাগবে এজন্য। ওকে, ঠিক আছে। একটা পার্ট শেষ হলো। এবার আসি ভেক্টর ক্যালকুলাস পার্ট। ঠিক আছে? এটা অনেক বড় একটা পার্ট। এরপরে আবার আছে কি টেনসর আছে। তারপরে ম্যাট্রিক্স আছে। তাই না? আচ্ছা মনে হইতে পারে অনেক বড়। কিন্তু আসলে দেখো বেশিক্ষণ আসলে আর লাগবে না। কারণ এগুলো তোমরা সবই পড়ে আসছো এরপরে ভেক্টর ক্যালকুলাসে দেখো। আমরা এই যে ভেক্টর ক্যালকুলাসে কি আছে? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এগুলো আমরা জানি না? এগুলো তো সবাই জানি। ওই যে ন্যাবলা, হ্যাঁ? এগুলো পড়ে আসছো না? যে ডেল, ডেল এক্স i hat তারপরে কি? ডেল, ডেল ওয়াই j hat প্লাস ডেল, ডেল জেড k hat এগুলা সবই ইন্টারমিডিয়েটে পড়ে আসছো না? পড়ে আসছো তো। সো এটা আরকি। এটা হচ্ছে ভেক্টর অপারেটর ডেল নাবলা, নাবলা। ঠিক আছে? এটা হচ্ছে নাবলা। আর এগুলা ডেল আরকি। এটা বলা হয় কি নাবলা। এটা হচ্ছে নাবলা অপারেটর। নাবলা অপারেটর। এটার নিজস্ব কোনো কিন্তু অর্থ নাই। বাট এটা যখন একটা ফাংশন বা একটা ফিল্ড এর উপরে এপ্লাই হবে, তখন এটা একটা কি বা অপারেট হবে, তখন এটার একটা কি ফিজিক্যাল একটা সিগনিফিকেন্স আসবে। এমনিতে এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। ওকে? এখন এক করে আসি। এইটা কার উপরে অপারেট হবে? মনে করো এই যে নাবলা, এই নাবলা যদি একটা স্কেলার ফিল্ড সাপোজ phi এর উপরে এরকমভাবে এপ্লাই হয় তখন এটা কি হয়? তখন এটাই হচ্ছে হয়ে দাঁড়ায় আমাদের সেই কি জানো না সবাই? গ্রেডিয়েন্ট, তাই না? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, তাই না? এখানে এটাই লিখা আছে। এই যে এই জায়গাতে। যে গ্রেডিয়েন্ট অপারেশন অফ এ স্কেলার ফিল্ড যে এইভাবে এই যে এটা সবাই জানি যে যেহেতু phi আছে তাহলে phi এর সাথেও যাবে, phi এর সাথেও যাবে, phi এর সাথেও যাবে। এই যে এটা লিখছে। ঠিক আছে? ওকে। আর এটা কি? এটা কি একটা ভেক্টর রাশি না? ভেক্টর রাশি। সো গ্রেডিয়েন্ট কি করে? গ্রেডিয়েন্ট একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে ট্রান্সফর্ম করে। খুব ইম্পোর্টেন্ট জিনিস। একটা স্কেলার জিনিসকে ভেক্টর ফিল্ডে অ স ট্রান্স মানে ট্রান্সফার করতেছে। খুবই ইম্পোর্টেন্ট জিনিস কিন্তু, ওকে? এইজন্য এটা মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস এই যে এই লাইনটা একটু খেয়াল করি। এখানে যে জিনিসটা আছে না এইটুকু এই যে আমি বক্স করতেছি দেখো, এই বক্সের দিকে একটু খেয়াল করি। খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস আছে যে the component of এই যে gradient of phi বা grad phi in the direction of a unit vector A is given by এরকম। তার মানে এই যে grad phi আছে না? আমি সাপোজ আরেকটা অন্য কালার নেই। সাপোজ রেড কালার নিলাম। এই grad phi কে আমি যদি A নামক একটা ইউনিট ভেক্টর আছে, হ্যাঁ? সাপোজ এরকম যে এরকম আমি লিখলাম। ইউনিট ভেক্টর A is given by এরকম। ঠিক আছে? তার মানে কি the component of A in the direction of A তার মানে আমি এই যে ডেল্টা ফাই একটা কি? একটা ভেক্টর না? এখন এই ভেক্টরের আমি যদি a ডিরেকশন এ আমি যদি কম্পোনেন্ট বের করতে চাই তাহলে এভাবে বের করতে হবে ডট প্রোডাক্ট দিয়ে। কারণ আমি কি বের করতে যাচ্ছি? কম্পোনেন্ট বের করতেছি যে এর দিকে এর চেঞ্জটা কত। ঠিক আছে? সো আমার ডট প্রোডাক্ট করতে হবে না। ক্রস নিলে তো আসলে হবে না। ওটা তো লম্ব দিকে আসলে আমি জিনিস পেয়ে যাবো। ডিরেকশন। আমার তো মানে আমি যদি আ কম্পোনেন্ট বের করতে চাই ডেল্টা ফাই এর, ঠিক আছে? আমি যদি ডেল্টা ফাই এর কম্পোনেন্ট বের করতে চাই কোন দিকে? A ভেক্টর সাপোজ A নামক একটা ইউনিট ভেক্টরের দিকে তাহলে কি করতে হবে? এই যে জাস্ট আমি ডট করব। কারণ আমি কম্পোনেন্ট বের করতে যাচ্ছি। ঠিক আছে? যে কত মান এটা। তাহলে এইভাবে করতে হবে। সাপোজ এইভাবে আমি যদি x এর দিকে বের করতে চাই তাহলে কি হবে? i hat দিলাম। তাহলে আমি কি পেয়ে যাবো? এই x axis এর দিকে x axis এর দিকে কি থাকে? i hat থাকে না? সো x axis এর দিকে আমার এই যে গ্রেড phi এর কম্পোনেন্টটা কত আমি পেয়ে যাবো। বুঝাইতে পারছি? এইটাকেই বলা হয় কি? ডিরেকশনাল ডেরিভেটিভ। এই যে এখানে লিখা আছে। এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ phi ইন দ্যা ডিরেকশন অফ a ডিরেকশনাল ডেরিভেটিভ খুবই ইম্পোর্টেন্ট জিনিস। ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ কি? ডিরেকশনাল ডেরিভেটিভ of a of phi in the direction of in the direction of কি? in the direction of কি? এখানে i এর দিকে নিচ্ছি না আমি যদি সাপোজ i চিন্তা করি তাহলে i ঠিক আছে? যদি a চিন্তা করি তাহলে a বুঝাইতে পারছি? এটাই হচ্ছে কি? এই যে এটা হচ্ছে directional derivative of phi in the direction of a আর এটা হচ্ছে directional derivative of phi in the direction of i বুঝাইতে পারছি? ওকে।
এরপর আসো যে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি? বলো সবাই, এটা সবাই জানি আমরা। যে নাবলার সাথে একটা ভেক্টর ফিল্ডের ডট করতে হবে। সেই ভেক্টর ফিল্ডটা যদি ভি হয়, সাপোজ ভি এর সাথে ডট করলে যেটা পাবো সেটাই কি ডাইভারজেন্স। আর ভি কি একটা ভেক্টর ফিল্ড, নাবলাও কি একটা ভেক্টর অপারেটর। তার মাঝখানে ডট করতেছি, তার মানে দুইটা ভেক্টরের ডট করতেছি। তাহলে কি পাবো? স্কেলার প্রোডাক্ট পাবো না? স্কেলার প্রোডাক্ট পাবো, ইয়েস, স্কেলার প্রোডাক্ট পাবো। তার মানে ডাইভারজেন্স কি করে, দুইটা ভেক্টর ফিল্ডকে ডাইভারজেন্স আমি যদি নিই দুইটা ভেক্টর ফিল্ডে, তাহলে সেটা একটা স্কেলার প্রোডাক্ট বা স্কেলার ফাংশন বা একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায়। বুঝাইতে পারছি? এই যে ডেল নাবলা মানে এটা জানি। আর ভি কে আমি এভাবে লিখতে পারি না যে ভি ইকুয়াল টু সাপোজ এক্স ভি ওয়ান আই হ্যাট, হ্যাঁ, প্লাস ভি টু জে হ্যাট প্লাস ভি থ্রি কে হ্যাট। ঠিক আছে, এই যে এটা যদি এই দুটার মধ্যে ডট করলে কি হবে, এইটার সাথে এইটার গুণন, ডট গুণন, এটার সাথে এটার ডট গুণন, এটার সাথে এটার ডট গুণন, তাহলে এই যে করলে যে এটা আসবে ফাইনালি। এটা আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, কারণ i ডট i করলে কি হবে? 1 হবে। j ডট j করলে, যে এটার সাথে এটা করলে j ডট j করলে 1 হবে। তাহলে কি হবে? কি থাকবে খালি? ডেল v2 ডেল y। তারপর এটার সাথে যদি এটা ডট করি তাহলে কি হবে? k ডট k তাহলে কি হবে? 1। তাহলে ডেল v3 ডেল z হয় যে। ডেল v3 ডেল z। আর এখন অনেকে চিন্তা করতে যে ভাই তাহলে এটার সাথে তো এটা নিলেন আপনি। তাহলে এটার সাথে এই ২ টা কেন নিলেন না? কারণ এই ২ টা নিলে i ডট j কত 0, i ডট k মানে কত 0, সেটা নেওয়ার দরকার আছে না? সো এই যে ওকে, বুঝাইতে পারছি। আরেকটা জিনিস, এই যে এইটা আর এটা এই ২ টা কিন্তু এক জিনিস না। ঠিক আছে? অল্টার করে দিব যে ওকে নাবলা ডট ভি, এটা মানে অনেকে বলে দেয় যে এটা এভাবে তো লিখা যায়। না, এটা এভাবে লিখা যায় না। এটা কিন্তু রং। ঠিক আছে? এটা টোটালি রং। যে আমি যদি এটা ইকুয়াল দিয়ে দিই। ঠিক আছে? এইটা রাইট। ঠিক আছে? যে এই ২ টা কিন্তু সমান জিনিস না। ২ টা আলাদা জিনিস বহন করে। ফ্লুইড মেকানিক্স এ যখন আমরা ডিপ পড়তে যাব ফ্লুইড মেকানিক্স এ তখন কিন্তু এইসব জিনিসপত্র লাগবে। হ্যাঁ? একটু খেয়াল রাখবো। এরপরে আসি যে কার্ল অপারেশন। ঠিক আছে? এবার হচ্ছে যে এটা, সেটা হচ্ছে কার্ল অপারেশন অফ এ ভেক্টর ফিল্ড। তার মানে কি? তাও এবারও সেইম যে ভেক্টর এটা নাবলা অপারেটর, একটা ভেক্টর ফিল্ড যদি আমি নিই এটার মধ্যে যদি এবার ক্রস করি, ক্রস প্রোডাক্ট নেই। কারণ এর আগে ডট প্রোডাক্ট নিছি, এবার ক্রস প্রোডাক্ট নিব। তাহলে এটা কি পাওয়া যাবে? ২ টা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিচ্ছি, কি পাবো? আবার ভেক্টরই পাবো। ভেক্টরই পাবো। সো কার্ল নিলে ভেক্টর ফিল্ড পাওয়া যায়। ওকে? সো এগুলো তো আমরা সবাই জানি। এই যে এটা। ঠিক আছে? ক্রস কিভাবে নিতে হয়? মানে ক্রস এই যে এইভাবে যদি ক্রস ভেক্টর বের করতে চাই এটার, তাহলে এইভাবে ডিটারমিনেন্ট নিয়ে করতে হয় না? এটাকে বলা হয় ডিটারমিনেন্ট ফর্ম। ডিটারমিন্যান্ট ফর্ম। এটা আমরা ইয়াতে দেখবো আরকি। এটারই এই লেকচারেরই লাস্টে দেখবো। ম্যাট্রিক্স এর মধ্যে আরকি। আবার এখানেও আমি এখানে একটু ব্যাখ্যা করে দিই। এইভাবে আরকি ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক বের করতে হয়। ঠিক আছে? ইন্টারমিডিয়েট নির্ণায়ক বের করছো না? এই যে এটা আরকি। ঠিক আছে? যে i, j, k, হ্যাঁ? তারপরে এই যে এটার সহগ নিবো, এটা বসাবো। তারপরে j এর সহগ এটা না? সো এটা বসাইলাম। এরপরে k এর সহগ কোনটা? এটা বসালাম। এরপরে আবার i এর সহগ কত? v1, এই যে v1 বসাইলাম। তারপর j এর সহগ কত? v2, এজন্য j এর নিচে বসাবো কলামের মধ্যে আরকি। এরপরে k এর সহগ কত? v3, এই যে এখানে বসাইলাম v3। এরপরে নিয়মটা কি? i hat নিবো। i hat নিলে এইটা বাদ, এইটা বাদ। এই যে এই ২ টা থাকবে খালি। সো এই যে ডেল, ডেল y v2, এই যে v2, তারপর ডেল, ডেল z, এই যে ডেল, ডেল z, এই যে এরপরে v3, এই যে v3। ঠিক আছে? সেম উপায়ে আমি যদি এরপরে অন্য কালার দিয়ে যদি দেখাই, আমি যদি এবার j নেই, মাইনাস j নিবো। ঠিক আছে? এবার কি নিবো? মাইনাস j নিবো। ঠিক আছে? এই যে মাইনাস j। ঠিক আছে? কারণ কি? এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, বিস্তৃতিতে এরকম চিহ্ন হয় আরকি। এটা প্লাস হয়। ঠিক আছে? এইজন্য আরকি। আমি এই বরাবর বিস্তৃতিটা করতেছি আরকি। ঠিক আছে? i, j, k এই রো বরাবর। এইজন্য আরকি। সো আমি যদি মাইনাস j নেই তাহলে কি হবে? এইটা বাদ, এই এটা বাদ। ঠিক আছে? তাহলে এই ২ টা থাকতেছে। এই যে এই ২ টা। এইটা আর এইটা। ডেল, ডেল x i, সরি ডেল, ডেল x, এই যে ডেল, ডেল x। এরপরে v1, এই যে v1। এরপরে ডেল, ডেল z, এই যে ডেল, ডেল z। এরপরে v3, এই যে v3। ঠিক আছে? এরপরে আমি যদি অল একটু মুছে দেই, এরপরে আমি যদি k নিতে চাই, কারণ এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস। তাহলে এবার প্লাস কে নিতে হবে। এই যে প্লাস, প্লাস, এই যে k নিছি। তাহলে প্লাস কে নিলে আমি এইদিক বরাবর বিস্তৃতি করতেছি। তাহলে এইটা প্লাস মানে প্লাস k কে রিলেট করতে হবে এ এই প্লাস k এর কলাম বরাবর আর সারিটা কাইটে দিব। প্লাস কে কে নিয়ে। এইগুলা কি কাটা যায়? এগুলা কিন্তু কাটা যায় না। এগুলা কিন্তু তির্যক হয়ে যায়। এরকম তির্যক। এগুলো কাটা যাবে না। এরকম লম্বালম্বি আর হরাইজন্টালি যায়। এগুলা এই লাইন বাদ। কে মানে বাঁধায় নিয়ে যাইতে হবে।
এখন এইদিকে নিয়ে গেলে তো কে বাড়তেছে ঠিক আছে কিন্তু এটা তির্যক ভাবে হচ্ছে। তির্যক না। ৯০ আর 0 ডিগ্রি যে যাইতে হবে এরকম। সো এরকম এই যে কে গেলে এই যে এটা বাকি থাকলো না এটাই আমি এই যে এখানে লিখছি। এবং ওই আগের মতোই আরকি। ঠিক আছে? ওকে। এরপরে কি এটার সাথে এটা গুণন তাহলে এই যে del V3 del Y মাইনাস এটার সাথে এটা গুণন। সেম উপায়ে এটার সাথে এটা গুণন মাইনাস এটার সাথে এটা গুণন। এটার সাথে এটা গুণন মাইনাস এটার সাথে এটা। বুঝা গেছে? তো এইভাবে আরকি। এরপরে দেখো কিছু ইম্পোর্টেন্ট ফর্মুলা আছে। ঠিক আছে? এই ফর্মুলা গুলা অবশ্যই কি মুখস্থ করতে হবে? আরে না। মুখস্থ করার দরকার নেই। জাস্ট আমি এখানে লিখে রাখছি আরকি। ঠিক আছে? যদি কখনো দরকার পড়ে, ঠিক আছে? বা আমি যদি বলি যে এটা ওই কি বলে? আমার এই লেকচারের, ঠিক আছে? ভেক্টর এনালাইসিস অ্যান্ড ম্যাট্রিক্স এই লেকচারের মধ্যে এই ফর্মুলাটা দেওয়া আছে। তো তোমরা তখন এখান থেকে এসে দেখতে পারবা। ঠিক আছে? এগুলা হচ্ছে বলা হয় ভেক্টর আইডেন্টিটি। ভেক্টর আইডেন্টিটি এগুলার প্রমাণ আছে এই স্যারের বইয়ের এই মারির স্পাইজাল স্যারের বইতে প্রমাণ আছে ভেক্টর আইডেন্টিটি গুলার। এগুলা যখন সেমিস্টারে ভেক্টর এনালাইসিস করবা তখন এগুলা কিন্তু প্রমাণ পড়তে হবে। প্রমাণ পড়তে গেলে বুঝবা এগুলা আসলে কি জিনিস, হ্যাঁ? সহজ অবশ্যই। কিন্তু ১ম দিকে একটু কষ্ট মানে কঠিন লাগে আরকি। সো আমি এটা আরকি বুঝাইতেছি না। ঠিক আছে? এটা আপাতত বোঝানোর আসলে দরকার নাই। নাহলে লেকচার বড় হবে আরকি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আরকি। ওকে। আরেকটা জিনিস এই যে এটাকে বলা হয় কি ল্যাপ্লাসিয়ান না? এটা আমরা জানি ফিজিক্সের পড়ে আসছি ইন্টারমিডিয়েটে যে নাবলা স্কয়ার এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসিয়ান অপারেটর, তাই না? অপারেটর। ওকে। সো এটা হচ্ছে বিষয়। আরেকটা জিনিস দেখো, এই যে ১১ নম্বরের দিকে একটু খেয়াল করো ১১ আর ১০ এর দিকে। ফাই কি? ফাই হচ্ছে একটা স্কেলার ফিল্ড না? দেখো আমি আরেকটা কালার নেই। এখানে এই জিনিসটা একটু বুঝাই। যে ফাই হচ্ছে একটা স্কেলার ফিল্ড, তাই না? এটার যদি আমি গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট নিতে চাই তাহলে এরকম হবে না? হ্যাঁ, ডেল ফাই এটা গ্রেডিয়েন্ট বা গ্রেড ফাই। এটার সাথে যদি আমি ডট করি এইটার নাবলা অপারেটরের, ঠিক আছে? নাবলা অপারেটরে যদি গ্রেড করি ডট করি মানে ডাইভারজেন্স নেই তাহলে এটা হয়। ঠিক আছে? এটাকে এভাবেও লেখা যায়। সরি আমি ডট করতেছি এখানে। আমি ১ মিনিট আমি একটু ভুল করে ফেলাইছি। আমি এটা ক্রস করব। ওকে? আমি এটা ক্রস করব। ডট না, আমি এটা যদি ক্রস করি, ঠিক আছে? ক্রস যদি করি, নাবলা এর সাথে ১ম এ কি করলাম? ১ম এ গ্রেড করলাম। ঠিক আছে? ফাই স্কেলার ফিল্ড ফাই আছে। ফাই এর গ্রেডিয়েন্ট নিলাম। এরপরে ওই ভেক্টর অপারেটরের সাথে এবার ক্রস যদি করি তাহলে পাওয়া যাবে কি? 0 ঠিক আছে? তার মানে এই যে এখানে যে কথাটা যে the curl of gradient of phi is 0 এটা মনে রাখবো আমরা একটু কষ্ট করে হইলেও, হ্যাঁ? তার মানে একটা স্কেলার ফিল্ডের যদি গ্রেডিয়েন্ট নেই, ওকে? এবং এরপরে যদি আমি কি করি? ওই গ্রেডিয়েন্টের যদি আমি কার্ল নেই, ঠিক আছে? গ্রেডিয়েন্ট যে ভেক্টরটা পাইলাম ওটা যদি আমি কার্ল নেই তাহলে আমি 0 পাবো। ঠিক আছে? এরপরে এই যে সেম উপায়ে যে the divergence of the curl of A is 0 যে আমি যদি একটা ভেক্টর A থাকে, ঠিক আছে? ওই A এর আমি যদি কার্ল বের করি, ঠিক আছে? তাহলে এটা হবে। এরপরে কার্ল এর যদি আমি ডাইভারজেন্স নেই, ঠিক আছে? তাহলে এটা হবে কত? 0 কারণ এটা কি? এটা হচ্ছে কার্ল অফ A, তাই না? এটা হচ্ছে কি? কার্ল অফ A আর এই পুরা জিনিসটা কি? ডাইভারজেন্স অফ কার্ল অফ A ডাইভারজেন্স অফ কার্ল অফ এ, তাই না? মানে ইংরেজি ভাষাতে এটাই বলে। ওইটা হবে কত? 0 ঠিক আছে? এগুলা একটু মনে রাখবো আরকি। আচ্ছা, এরপরে দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। এগুলা আমি অবশ্যই বুঝাবো না। এগুলা তোমরা করবা। ঠিক আছে? এগুলা বাড়ির কাজ। এখানে অ্যান্সার সলিউশনও দেওয়া আছে। ঠিক আছে? কিভাবে করা করা লাগবে। ঠিক আছে? এগুলা বুঝবা আসলে দেখলেই বুঝবা। এগুলা একদম ইজি জিনিস, হ্যাঁ? এগুলা তোমরা পারবা। সমস্যা নেই। কারণ এই যে এখানে কি যে দেন এই ইউনিট নরমাল ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হয় যে ভেক্টর দিতে হয় নিচে এই ভেক্টরের মান এইটা হয়তো একটু বুঝতে না পারো এটা আমি জাস্ট বুঝাই দিলাম যে এই ভেক্টরের মান কি এই যে -2 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার আবার 4 এর উপর স্কয়ার নিয়ে এই দুইগুলা যোগ করে রুট করতে হবে আর কি ঠিক আছে তো এগুলা পারবা সবাই এগুলা আর বুঝাইলাম না আচ্ছা কোয়েশ্চেন 2 ঠিক আছে এখানে কোয়েশ্চেন 2 যেটা আছে ঠিক আছে এইখানে এটাও হোমওয়ার্ক ঠিক আছে? এখানে আমি সলিউশন সহ সব দিয়ে দিছি। এগুলা হোমওয়ার্ক। কারণ এগুলা তোমরা পারবা। ঠিক আছে? এতটুকু আমার আস্থা আছে যে তোমরা পারবা আরকি। ঠিক আছে? এতটুকু আস্থা করতে হবে না? এতটুকু আস্থা করতে হবে। হ্যাঁ, পারবা তোমরা এটা। সো এটা হোমওয়ার্ক। এটা না পারলে আমি বুঝাই দিব। ঠিক আছে?
এখানে আসলে এই ম্যাথ গুলা কেন দিছি? কারণ এই যে এইসব কিছু জিনিস এগুলো আমার লাগবে। ঠিক আছে? এইসব জিনিস এগুলা কিন্তু পড়ায় আসছি না? এগুলা কিন্তু পড়ায় আসছি। সো এই জিনিসগুলার জন্য এই ম্যাথটা আমি দিছি আসলে। এই যে এই জিনিসটা আমি কি পড়ায় আসছি না? এটা বুঝাইছি আমি। এটা যে এই যে ডেল ফাই ডিএস যদি হয়, হ্যাঁ? ১ম এ যে x এর সাপেক্ষে নেব, এরপরে x এর আবার কি ডেরিভেটিভ নেব কার? s এর সাপেক্ষে। ঠিক আছে? চেইন রুল এক কথায় এটাকে বলে। এটাকে বলে কি? চেইন রুল। ঠিক আছে? চেইন রুল। এটা আমি আসলে আর এত ব্যাখ্যা করতেছি না। ভিতরে আসলে এগুলা তোমরা একটু নিজেরা বোঝার ট্রাই করো। ঠিক আছে? আমার এখানে যে জিনিসটা দরকার সেটা আমি বলেই দিচ্ছি। আমার এইটা দরকার। এইগুলা হচ্ছে তোমরা একটু চিন্তার জন্য আমি দিচ্ছি তোমাদের। ঠিক আছে? একটু চিন্তা করো যে কিভাবে হচ্ছে এই বিষয়গুলা। ঠিক আছে? সবকিছু যদি আমি এখানে বলে দেই তাহলে আসলে এই যে বেসিক লেকচার এটা কি বেসিক লেকচার সিরিজ না? এটার আসলে মাহাত্ম্য থাকবে না আসলে। সব যদি আমি বলে দেই। ঠিক আছে? সো এগুলা তোমরা একটু নিজের চেষ্টা করো। তারপরে যে এখানে একটা কথা আছে যে ডিরেকশনাল ডেরিভেটিভ আমি সব কিন্তু বুঝাইছি। ঠিক আছে? ডিরেকশনাল ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়? একটা একটা স্কেলার ফিল্ডের, যে ১ম এ ডাইভারজেন্স নিবো। এরপরে যেদিকে আমি বের করতে চাচ্ছি ওই দিকের সাথে ওই দিকের ইউনিট ভেক্টরের সাথে ডট করব। ওই ডাইভারজেন্স অফ স্কেলার ফিল্ড, এভাবে বের করতে হয়। এগুলা কিন্তু আমি বুঝাইছি। ওকে? সো এগুলা তোমরা করবা। ঠিক আছে? সো 2 এই যে যেটা আছে করবা সহজ। কোয়েশ্চেন 3 আরো সহজ। কোয়েশ্চেন 3 ও হোমওয়ার্ক। ওকে? এটাও হোমওয়ার্ক। পারবা? কোয়েশ্চেন 4 হোমওয়ার্ক। ঠিক আছে? খুবই ইম্পোর্টেন্ট এটা। বাট এটা হোমওয়ার্কই থাকলো যে, এই যে স্কেলার ফিল্ড দেওয়া আছে। এই যে স্কেলার ফিল্ড এর সাথে ১ম এ কি নিলাম? গ্রেড 5 এর করলাম, এটা একটা ভেক্টর ফিল্ড পাইলাম। ঠিক আছে? কারণ আমাকে কি ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতেছে বলতেছে। তাহলে কি ১ম এ এই স্কেলার ফিল্ড এর কি নিতে হবে? ডেরিভেটিভ নিতে হবে। ডেরিভেটিভ নেওয়ার পরে কি করতে হবে? আমি যেই দিকে বের করতে যাচ্ছি ওইটার সাথে কি করতে হবে? ওইটার ডট করতে হবে। বুঝাইতে পারছি আমি? আমি কি বুঝাইতে পারছি কিনা? ওকে? এখন কোন দিকে বের করতে যাচ্ছি এই কি বলে? ওই ডেল-ফাই এর এই ডিরেকশন বরাবর। তাহলে এই ডিরেকশনের কি এই ভেক্টর বরাবর। এই ভেক্টরের কি বের করতে হবে? তাহলে ইউনিট ভেক্টর বের করতে হবে। তাহলে এই ভেক্টরের ইউনিট ভেক্টর এই যে আমি বের করছি এখানে। কিভাবে বের করছি? সিম্পলি এই যে এই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। এই যে 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস -2 স্কয়ার এভাবে নিয়ে বের করলাম। এরপরে এই যে ডেল্টা ফাই গ্রেড ফাই পেলাম, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ ফাই পেলাম। ওইটার সাথে এটা পাইছি না? এটা পাইছি। কারণ ১ম এ পাইছি এইটা। ঠিক আছে? এরপরে কি আমাকে বের করতে বলতেছে এই পয়েন্টে। সো আমি কি ওই মানটা বসাইছি। x এর মান 1, y এর মান -2, z এর মান -1 এইখানে বসায়ে ফাইনালি এটা পাইছি। ঠিক আছে? সো এই যে এখানে লিখছে যে এটা। এরপরে কি করব? এইটার সাথে এই যে এই জিনিসটার সাথে, এই জিনিসটার সাথে, এই জিনিসটার সাথে, এই জিনিসটার সাথে এইটার ডট করব। করলে যেটাই পাবো এটা কি হবে? অবশ্যই একটা ভেক্টর পাবো? না, একটা স্কেলার ফিল্ড পাবো। কারণ ডট করতেছি। সো এই ২ টাকে আমি যদি ডট করি তাহলে যেটাই পাবো সেটাই হবে ডিরেকশনাল ডেরিভেটিভ। ওকে? এটাই যে ৩৭/৩। সো সিন্স দিস ইস পজিটিভ, সো phi is increasing in this direction. তার মানে phi হচ্ছে বাড়তেছে। এখন গ্রেডিয়েন্ট এর একটা মানে আছে। ঠিক আছে? গ্রেডিয়েন্ট এর একটা মানে আছে। এখন কেউ যদি গ্রেডিয়েন্ট সম্পর্কে আরো ডিটেইলস জানতে চাও, তাহলে এখানে আমি এই কি বলে? এই লেকচারের এখানেই আমি আরেকটা এক ১ টা ২ টা লেকচারে আমি এখানে করে রাখবো। আই বাটনে একটা দেখবা এখানে আই বাটন থাকবে। এই আই বাটনের মধ্যে আমি এটা দিয়ে দিব। ঠিক আছে? এই আই বাটন এই যে মনে হয় এখানে দেখতে পাচ্ছ আই বাটনটা। আই বাটনের এখানে আমি দিয়ে রাখবো আরকি। যে আরো যদি ডিটেইলস জানতে চাও এই গ্রেডিয়েন্ট নিয়ে, তারপরে কার্ল নিয়ে, এগুলা ওই আই বাটন থেকে তোমরা দেখে নিও আরকি। বুঝতে পারবা আরকি। আচ্ছা, ইন ডিটেইলস ওখানে বলা আছে। এরপরে কোয়েশ্চেন 5, কোয়েশ্চেন 5 ও তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? এইটা তোমাদের করতে একটু প্যারা হয়ে যাবে। ঠিক আছে? বাট তোমরা আগে ট্রাই করো। ঠিক আছে? যদি না পারো তাহলে ওই যে আমি বলছি না? ইয়াতে বুঝাবো। কি বলে? এই যে ডাউট ক্লিয়ারিং সেকশন এর মধ্যে একটা ক্লাস নিবো ওইখানে আমি এটা বুঝাই দিব, সমস্যা নেই। এটা তোমরা করবা, হ্যাঁ? এটা তোমরা করবা। আমি আশা করব যে তোমরা পারবা এটা। ঠিক আছে? তোমরা পারবা। তো এটা করবা। আরেকটা জিনিস এইটা আমি দিছি এটারও একটা কারণ আছে। ঠিক আছে? এটা তোমরা ফ্লুইড মেকানিক্স এ পড়বা আরকি। ঠিক আছে? তো যাই হোক, সো এই যে এইটা। তো ফাইনালি আসে কি? ডাইভারজেন্স অফ ভেলোসিটি ভেক্টর। ঠিক আছে? সো আরেকটা জিনিস, এই ডাইভারজেন্স অফ ভেলোসিটি ভেক্টর এরকম যদি এখন এটা যদি 0 হয় এটার মানে কি বোঝায় বলো তো? এটা জানো না সবাই? ইন্টারমিডিয়েটে পড়ে আসছো?
এটা কি সলিনয়েডাল? সলিনয়েডাল না? ডেল্টা ভি যদি হয় তাহলে কি হয়? ডেল্টা ভি যদি মানে সরি ডেল্টা ভি বলি কেন? মানে গ্রেডিয়েন্ট যদি একটা ভেক্টর ফিল্ডের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে এটা কি হয়? বলো। সলিনয়েডাল। ইয়েস, সলিনয়েডাল, তাই না? সলিনয়েডাল না? এটা ঠিক না ভুল? বলো। চিন্তা করো। এটা কি? আর যদি কার্ল অফ ভি, ঠিক আছে? এর মানে এরকম যদি হয়, এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি কার্ল ভি। এটা যদি 0 হয় তাহলে কি হয়? ওই ভেক্টর ফিল্ডটা কি হয়? সংরক্ষণশীল না অসংরক্ষণশীল? দ্যাট মিনস কনজারভেটিভ না কনজারভেটিভ না কোনটা? বলো। কনজারভেটিভ? এটা কি ঠিক না এটা ভুল? চিন্তা করো এটা। এটা চিন্তা করতে থাকো। এটা খুঁজে বের করবা। আচ্ছা ৬ নম্বর ম্যাথ, এটাও হোমওয়ার্ক। ৭ নম্বর ম্যাথ, এটাও হোমওয়ার্ক। ঠিক আছে? এই যে দেখো, এই ম্যাথে আমার কিন্তু এই আগে যেটা বুঝাইলাম এটা কিন্তু লাগবে যে ১ম এ কি ডাইভারজেন্স বের করলাম। এরপরে বলছে যে সলিনয়েডাল। সো ডাইভারজেন্স যেটা পাইছি এটা ইকুয়াল টু 0 বসাবো। তাহলে a equal to -2 পাবো। কারণ সলিনয়েডাল হলে সলিনয়েডাল কখন হয়? যখন ডাইভারজেন্স 0 হয়। সো আগেরটা আসলে আমি বলে দিলাম অ্যান্সার। সো এর ভ্যালু -2 পাবে। ঠিক আছে? এটাও তোমরা পারবা। হালকা একটু দেখো পারবা, সহজ জিনিস। আচ্ছা ৮ নাম্বারও হোমওয়ার্ক। সব হোমওয়ার্ক। ঠিক আছে? এটা সব পারবা তুমি। হোমওয়ার্ক। এবার দেখো সেম। আচ্ছা এইবার আসো লাইন ইন্টিগ্রাল। ওকে? লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রালে কিছুই না। ঠিক আছে? এগুলা ফিজিক্সে পড়ে আসছো যে সিম্পলি আরকি। ঠিক আছে? লাইন। একটা লাইনের মানে টোটাল একটা কার্ভ যদি হয়, ঠিক আছে? এই কার্ভের আমি লাইন বরাবর যদি ইন্টিগ্রাল করি তাহলে ওটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে? তো এই কার্ভ এটা যদি সি কার্ভ হয়, সো সি, এ এবং এদের মাঝখানে যদি এটা যদি ডিআর হয় তাহলে এ ডট ডিআর সাপোজ আমি করলাম। তাহলে এইটা হচ্ছে কি একটা লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে? বুঝাইতে পারছি? আর ডিআর মানে কি? ডিএক্স, হ্যাঁ? ডিএক্সআই ডি, হ্যাঁ। আর এ যদি এটা হয় তাহলে এ যদি আমার এটা এরকম হয় যে সাপোজ A1 I hat, A2 J hat, ওকে? A3 K hat এরকম যদি হয়। আর ডিআর মানে কি আমরা জানি যে DXI hat, হ্যাঁ? DY J hat, DZ K hat এগুলো আমরা জানি না? কিভাবে? কারণ ডিআর আর ভেক্টর মানে কি আমরা জানি XI hat প্লাস YJ hat প্লাস ZK hat না? তাহলে ডিআর কি হবে? ওকে? এগুলা আমি কিন্তু এই যে বুঝাই আসছি কিন্তু। ঠিক আছে? এটা বুঝাই আসছি আগের প্রিভিয়াস স্লাইডে। সো এবার এই ২ টার যদি আমি ডট নেই, ঠিক আছে? এইটার আর এইটার, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কোনটা এটা। এই জিনিসটা। ঠিক আছে? এই জিনিসটা পাবো। ওকে? আর লাইন ইন্টিগ্রাল কে এভাবেও আসলে অনেক সময় প্রকাশ করা হয়। ঠিক আছে? এভাবেও প্রকাশ করা হয়ে থাকে আরকি। ঠিক আছে? ওকে। এরপর আসো সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রাল বলতে পুরা সারফেস জুড়ে আরকি ইন্টিগ্রালটা করব। ঠিক আছে? এজন্য এই যে এভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে? অনেক সময় আবার এইভাবেও প্রকাশ করে। ঠিক আছে? এভাবে দিয়ে এভাবে তীর চিহ্ন মেরে দেয়। আবার এইভাবেও প্রকাশ করা যাইতে পারে সারফেস ইন্টিগ্রাল আর কিছুই না। ঠিক আছে? জাস্ট এখানে মনে রাখবো এই জিনিসটা যে আমি যদি সারফেস জুড়ে ইন্টিগ্রালটা করি যে a ডট এবার কিন্তু dr নিলে হবে না। এবার ds নিতে হবে। তাহলে এটাকে এভাবে লিখা যায় যে s a ডট n, ঠিক আছে? n কি? n হচ্ছে একটা ইউনিট ভেক্টর। যদি আমি নেই এখানে ds তাহলে আমি নিতে পারব। ঠিক আছে? কারণ ds কে আমি ভাঙছি। ds কে এভাবে লেখা যায় না? ds ভেক্টরকে যে n এরকম নিয়ে কি ds লেখা যায় না? লেখা যায় তো। ওকে? এরপরে তাহলে ds এটা। সো এরপরে এর মাঝখানে কি আছে? ডট আছে। তাহলে আমি ডটের সাথে এই n টা নিয়ে নিছি আর ds কে একপাশে রাখছি। সো এভাবে লিখা যায়। ওকে? সেম গোস ফর ক্রস। ওকে? সো এই যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে। ঠিক আছে? এই যে সারফেস আছে, এই যে সারফেস। এই সারফেসের একটা ছোট্ট সারফেস আমি চিন্তা করছি ডিএস এবং এই ডিএস এর ঠিক যেদিকে লম্বালম্বি যেই তাকায় আছে না? সাপোজ এখানে একটা চোখ আছে, এই চোখ লম্বালম্বির দিকে তাকায় আছে। ওইটা হচ্ছে ওই ডিরেকশনটা হচ্ছে এন ডিরেকশন। ওকে? আচ্ছা আর এই টোটাল এই সারফেসের এরকম বক্র সারফেসের ইয়াটা হচ্ছে এস আর ছোট্ট আমি এরিয়া নিছি যেটা হচ্ছে ডিএস। ওকে? এটা হচ্ছে কি? ডিএস। সো তখন এই যে তার সারফেস ইন্টিগ্রালটা হবে এরকম। ওইটাকে এইভাবেও লিখা যায়। আমি আবার এটাকে এই এস টা না লিখে আমি এভাবেও লিখতে পারি। ঠিক আছে? এভাবে লিখতে পারি একই কথা।
ওকে, চলো। আর ভলিউম ইন্টিগ্রাল, ভলিউম জুড়ে আমি ইন্টিগ্রাল করব। তো তখন হচ্ছে এরকম এভাবে লিখতে হবে। ওকে? বুঝা গেছে? তো এটা আরকি আসলে মানে যখন ইউজ হবে তখন আসলে বুঝতে পারবা। এখানে সবচাইতে ইম্পোর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে এই যে এটা। গস ডাইভারজেন্স থিওরেম, ঠিক আছে? এটা সবচাইতে ইম্পোর্টেন্ট। গস ডাইভারজেন্স থিওরেম কি করে? গস ডাইভারজেন্স থিওরেম সারফেস ইন্টিগ্রালকে মনে রাখবা সারফেস ইন্টিগ্রালকে ও ইন্টিগ্রাল এটা আর ইন্টিগ্রালকেও ভলিউম ইন্টিগ্রালেও ট্রান্সফর্ম করে। ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করে। আবার ভলিউম ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করে। এইটাই হচ্ছে এর পাওয়ার। ঠিক আছে? এই গস ডাইভারজেন্স থিওরেমের সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস। এটা আমার লাগবে আমার। ঠিক আছে? আমি বুঝাবো যখন ফ্লুইড মেকানিক্স এর কন্টিনিউটি ইকুয়েশন বুঝাবো না? তখন আমি কিন্তু এটা বুঝাবো। ঠিক আছে? সো এটা কিন্তু ভালো করে বুঝার ট্রাই করবা। এখান থেকে। ঠিক আছে? এই যে এখানে এই ইয়াটা দেওয়া আছে। কিভাবে কি, ঠিক আছে? এটা দেওয়া আছে। এটা দেখো। এটার ইউজ আমি এখন দেখাইতেছি না। এটা পরে দেখাবো। ঠিক আছে? তো এটা জাস্ট সূত্রটা মনে রাখবো আরকি। এই সূত্রটা। আর স্টোকস থিওরেম আপাতত অতটা দরকার নাই। ঠিক আছে? জাস্ট দিয়ে রাখছি আরকি। ঠিক আছে? এটা মানে আপাতত আমাদের এই লেকচারের জন্য লাগবে না। তবে যেহেতু এটা একটা মানে একটা কম্প্যাক্ট একটা মানে একটা স্লাইড হয়ে থাকবে। ঠিক আছে? ভেক্টর এনালাইসিস এর। এজন্য আমি এখানে দিয়ে রাখছি আরকি। ওকে? আপাতত এটা লাগবে না। বাট তোমরা যদি দেখতে চাও সূত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে? এরকম আরকি। স্টোকস থিওরেম তেমন লাগে না। বাট লাগে বাট আপাতত লাগবে না আমাদের এই কোর্সের জন্য। ঠিক আছে? গস ডাইভারজেন্স এনাফ। ওকে। এবার আসো। ক্লাস প্রায় শেষের দিকে এসে গেছি। বেসিকস অফ টেনসরটা আমরা পড়ব। ওকে? কি অনেক বড় লেকচার হয়ে যাচ্ছে? সমস্যা নাই। আচ্ছা, বেসিকস অফ টেনসরটা আমরা একটু পরে পড়ি, হ্যাঁ? মানে একটু পরে বলতে পড়বো অবশ্যই। ঠিক আছে? আমরা আগে একটু ম্যাট্রিক্সটা দেখে আসি। তারপরে আমি টেনসরটা পড়াই। ঠিক আছে? দেখো, বেশি নাই, এটা অল্পই আছে। এই যে বেসিকস অফ ম্যাট্রিক্স, এটা আমরা আসলে আগে দেখি একটু। এটা আসলে আমরা সবাই জানি। এটা বেশিক্ষণ লাগবে না। এটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। সো এটা জাস্ট ২-৩ মিনিটের মধ্যে এটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে? এই যে ম্যাট্রিক্স এভাবে লিখতে হয় না? অথবা এইভাবে লিখতে হয়, তাই না? থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে। এভাবেই আসলে বেশি জনপ্রিয় আসলে, না? এইটা। এইগুলার একেকটা এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি, এগুলা এন্ট্রি একেকটা। তারপরে A11, A11 মানে কি? ১ নম্বর সারির ১ নম্বর কলাম। এটা হচ্ছে ১ নম্বর সারি, এটা হচ্ছে ১ নম্বর কলাম। সো A1 পাইলাম। আমি যদি বলি A21 তাহলে কি হবে? ২ নম্বর সারির ১ নম্বর কলাম। এই যে এটা ১ নম্বর সারি, এটা ২ নম্বর সারি। সো ২ নম্বর সারিতে আগে তাকাবো। এখন এর মধ্যেই যেকোনো একটা হবে। এখন কোনটা হবে? যেহেতু বলছে ১ নম্বর কলামে আছে, তাহলে ২ নম্বর সারির ১ নম্বর কলামে কোনটা আছে? এটা না? সো এই যে পাই গেছি। এইভাবে ফাইন্ড আউট করতে হয়। সো এটাকে ইন জেনারেল এই যে এইভাবে লিখি AIJ, ঠিক আছে? এইভাবে লিখে M/n, ঠিক আছে? সাপোজ এটা যদি A ম্যাট্রিক্স হয় তাহলে এভাবে লিখা হয় আরকি। M হচ্ছে কি? সারি সংখ্যা বা রো, নাম্বার অফ রো, n কি? কলাম সংখ্যা। ঠিক আছে? বা নাম্বার অফ কলাম। ওকে? ঠিক আছে। ওকে, চলো। আর এই যে এগুলা কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার এগুলো তো সবাই আমরা জানি না? সো এগুলাই আরকি। আর ম্যাট্রিক্সের অ্যালজেব্রা এটা কি বোঝানোর দরকার আছে? বলো তো? এগুলা কি বোঝানোর দরকার আছে? যে ম্যাট্রিক্সের আ সামেশন কিভাবে করতে হয়? ঠিক আছে? তারপরে সাবট্রাকশন কিভাবে করতে হয়? মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়? ঠিক আছে? এগুলা তো জানি, তাই না? এগুলা তো সবাই আমরা জানি। ঠিক আছে? যে ২ টা ম্যাট্রিক্স যদি আমাকে গুণ করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে তার ইয়াটা কি? কি বলে? আ কন্ডিশনটা কি? তার কন্ডিশনটা হচ্ছে যে একটা ২ টা ম্যাট্রিক্স গুণ করে আমি আরেকটা ম্যাট্রিক্স পাবো। এটা তখনই সম্ভব বা তখনই এটা পসিবল যদি only when এই যে only when the number n of columns in A, তার মানে A এর কলাম সংখ্যা আর B এর সারি সংখ্যা এই ২ টা সমান হবে। এই যে এই দেখো এখানে দেখো A এর কলাম সংখ্যা আর B এর সারি সংখ্যা। ঠিক আছে? যে A এর কলাম ঠিক আছে? A এর কলাম আর B এর সারি মানে রো, এই ২ টা যদি সমান হয়, এই ২ টা যদি ইকুয়াল হয়, তাহলে এই ২ টা আমি কি করতে পারবো? এই ২ টা ম্যাট্রিক্সকে আমি ডট বা আমি কোথায় গুণ করতে পারবো। করে আমি নতুন একটা সাপোজ P ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে? এগুলা সবাই আমরা জানি। ওকে? ঠিক আছে। বুঝাইতে পারছি। এখন দেখো এখানে একটা কথা আছে এই যে এইদিকে দেখো এই যে এইখানে।
সামেশন কনভেনশন, হ্যাঁ? এই জিনিসটা বুঝতে গেলে আসলে একটু আগে বুঝে আসতে হবে। সেটা হচ্ছে টেন্সর। ঠিক আছে? এই যে আমি এখানে লিখতেছি একটু দেখো। A P R আছে, হ্যাঁ? B R Q আছে। তার মানে এগুলা হচ্ছে ইনডেক্স ফর্ম লেখা। এগুলা বলা হয় ইনডেক্স ফর্মে আমি লিখতেছি এগুলা সব। ঠিক আছে? এরকম লেখা যেখানেই দেখবা বুঝবা যে এটা ইনডেক্স ফর্মে লেখা। তাহলে এই ২ টা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, গুণ করা কি পসিবল? ১ম এ আগে দেখি। হ্যাঁ, গুণ করা পসিবল। কারণ A এর কলাম সংখ্যা B এর সারি সংখ্যার সমান। সো গুণ করা পসিবল। কারণ এটাকে এইভাবে লেখা যায়। দেখো এই ২ টা কি রিপিট হচ্ছে না আর। তাহলে এটাকে আমি কি? এটা আসলে আইনস্টাইন সামেশন ইনডেক্স ফরমেশন এর মতো আরকি এটাকে বলা হয়। ঠিক আছে? আইনস্টাইন সামেশন রুল বলা যায় আরকি এটাকে। যে এটা r = 1 থেকে n পর্যন্ত আমি করব। ঠিক আছে? সাম করব। এই যে a p r b r q সাবস্ক্রিপ্ট যেহেতু কি r কি এখানে এটাও r না? আর কি হচ্ছে রিপিট হচ্ছে না এগুলাকে বলা হয় ডামি ইনডেক্স। এগুলাকে বলা হয় ডামি ইনডেক্স। ওকে? এটা আমি দেখাইতেছি এই ইয়াতে টেনসরে। এগুলাকে বলা হয় ডামি ইনডেক্স। সো এগুলা হচ্ছে ডামি ইনডেক্স। সো এই যে আর যেহেতু রিপিট হচ্ছে তাহলে আমি কি করব? যেগুলা রিপিট হবে ওইগুলাকে কি করব? এরকম সাম করব। ঠিক আছে? আর পি আর কিউ কি রিপিট হচ্ছে না? সো এগুলাকে আমি সাম করব না। এটাই হচ্ছে কি সামেশন কনভেনশন এটাকে বলা হয়। এই যে সামেশন এই যে কনভেনশন লিখা আছে এই যে সামেশন কনভেনশন। ওকে? এই যে সামেশন কনভেনশন। ঠিক আছে। এরপরে যে কিছু কথা এখানে লিখা আছে এগুলা একটু দেখে নিও। ঠিক আছে? এগুলা একটু দেখে নিও একটু কষ্ট করে। ঠিক আছে? এগুলা সহজ। যে ইনভার্স কিভাবে বের করতে হয় এগুলা তো আমরা সবাই জানি না। A যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, ঠিক আছে? A এর ম্যাট্রিক্স এর ইনভার্স কিভাবে বের করতে হয় এগুলা তো শিখে আসছো। এগুলা তো বোঝানোর কিছু নাই। ওকে। আসলে তোমরা সবই শিখে আসছো। আমি জাস্ট এখানে ধরাই দিচ্ছি আসলে যেগুলো আমার লাগবে। ওকে? এজন্য আরকি এই ক্লাসটা নেওয়া। আচ্ছা এবার আসো টেন্সরস। আচ্ছা এটা কি এখানেই এই লেকচারেই কি শেষ করব? নাকি পরের আরেকটা এটার পার্ট 2 আমি রাখবো? বলো। পার্ট 2 তেই রাখি নাকি? তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে লেকচার, তাই না? আচ্ছা। এটা আমি পার্ট 2 তে এটা আসলে আমি দেখাই, হ্যাঁ? এটা আসলে নাহলে আসলে অনেক বড় হয়ে যায় আসলে। পার্ট 2 তে এটা দেখাই, হ্যাঁ? ঠিক আছে? লেকচার 3 এর পার্ট 2 তে আমরা আসলে এটা দেখব। ঠিক আছে? বেসিকস অফ টেন্সরস। ওকে? ভাবছিলাম শেষ করে দিব। বাট দেখতেছি আসলে একটু বেশি টাইম হয়ে যাচ্ছে। সো এটা আসলে পার্ট 2 তে এটা আমরা চেষ্টা করব। ওকে? সো টোটাল ৪ টা ভিডিও হবে আরকি। মানে ম্যাথের। ওকে? ঠিক আছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে লেকচারটা শোনার জন্য আরকি। থ্যাংক ইউ সবাইকে।